হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের লেকচার 17-তে। আশা করি সবাই অনেক ভালো আছে। আমি এক্সট্রিমলি সরি, আমি অনেক অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ আছি। তোমরা হয়তো আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারতেছো আমার একটু ভালোই জ্বর আসছে আর কি। জ্বর আসছিল, তোমরা একটু সতর্ক থাকবে। এখন একটু আমাকে জানাই দিও যে আমার কথা ঠিকঠাক মনে শোনা যাচ্ছে কিনা বা সব ওকে আছে কিনা। আমি একটু আমার এন্ড থেকে চেক করে দেখি সব ওকে আছে কিনা। কেমন? আমাদের আজকের ক্লাসটা কিন্তু শুধুমাত্র ফেসবুকে হবে। হ্যাঁ, ভালোই জ্বর আসছে আর কি, জ্বর আসছিল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এক্সট্রিমলি সরি 2 দিন ক্লাস অফ দেওয়ার জন্য, আমি অনেক বেশি সরি আসলে। বাট অসুস্থ ছিলাম তো বেশি, এই জন্য আসলে ক্লাস নিতে পারি নাই তোমাদের। ওকে, তো সবাই তার আস্তে আস্তে জয়েন হয়ে যাও। তো আমরা মোটামুটি আমরা কিন্তু আমাদের চ্যাপ্টারের শেষের দিকে আছে। আমি আমার যতটুকু ধারণা, আমাদের এই চ্যাপ্টার শেষ করতে টোটাল মানে মোটামুটি আমরা ধরে রাখতে পারো তুমি 25টা লেকচারের উপর তো কখনোই যাবে না। আমি 24 লেকচারের মধ্যেই এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ আজকের ক্লাস সহ, মানে আজকে তো 17 নম্বর ক্লাস, 17 নম্বর ক্লাস হওয়ার পরে হয়তো 6-7টা ক্লাস লাগবে আমাদের, কিন্তু বেশি বাকি নেই আর। আমাদের বেসিক্যালি আমাদের আজকে পড়লে আমরা কিন্তু সমুদ্রী বন্ধন পুরোটাই শেষ হয়ে যাবে আমাদের। আমাদের আজকের পড়া কি আছে আমি তোমাকে একটু যদি বলি। আজকে আমরা দেখো লেকচার 17-তে কী কী পড়বো, চলো একটা আইডিয়া দিই তোমাকে। আচ্ছা, তার আগে একটা প্রথম পেজটি ডিলিট করে দিই। ওকে, দেখো কি কি পড়বো আজকে আমরা কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস পড়বো। আমরা লুইস ডট স্ট্রাকচার অলরেডি পড়ে ফেলছি, তারপরে কয়েকটা স্ট্রাকচার বাকি আছে। রুল কিন্তু আগের ক্লাসের গুলাই, সো আগের ক্লাস কেউ করা না থাকলে তুমি কিন্তু আজকের ক্লাসটা বুঝবা না। তোমার আগের ক্লাসটা কিন্তু করা থাকতে হবে, তাহলে তুমি আজকের ক্লাসটা পড়ে অনেক মজা পাবা। আমরা আজকে প্রথমে পড়বো ওই যে আমাদের যে লুইস স্ট্রাকচার আছে না, ওই লুইস ডট স্ট্রাকচারটা আমরা ফার্স্ট আগে একটু করে পড়বো, বাকি পার্টটুকু। এরপর আমরা পড়বো তোমার হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ টপিক ডাইপোল মোমেন্ট। আর এরপরে আমরা পড়বো তোমার হচ্ছে আমাদের এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি। আর এর সাথে সাথে কিছু প্রপার্টি আছে, প্যারাম্যাগনেটিক প্রপার্টি, বন্ড অর্ডার, এগুলো আমরা পড়ে ফেলবো আজকে। অর্থাৎ আজকে ক্লাসটা আমরা চেষ্টা করবো যে এই টপিকগুলো কভার করে ফেলার, যাতে আমরা আগামী ক্লাস থেকেই ওই যে নন বন্ডিং যে বন্ধনগুলো আছে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন, ওই হাইড্রোজেন বন্ধন শেষ করে যাতে আমরা আগামী ক্লাসে আমাদের রাসায়নিক বন্ধন পার্টটা পুরো শেষ করে দিতে পারি। আর এরপরে ক্লাস থেকে যেন আমরা ওই যে ব্লক কেমিস্ট্রি শুরু করতে পারি, আমাদের চ্যাপ্টারের লাস্ট পার্ট, অর্থাৎ এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, ওগুলো যাতে শুরু করতে পারি। ওগুলো খুব সোজা। তো চলো আমরা শুরু করি, আসো কেমন? আমরা কি শুরু করবো? আমাদের আজকের ক্লাসটা ওয়েবে হবে না, আমাদের এই সামনের কয়েকটা ক্লাস, এই হয়তো তোমার হচ্ছে যে এই 10-15 দিন একটু ফেসবুকে ক্লাস করতে হবে। তবে তোমাদেরকে ক্লাসগুলো ফেসবুকে হওয়ার পরে ওয়েবেও আপলোড করে দেওয়া হবে, কেমন? সে একটু মানে তোমরা কনসিডার করবো আর কি। আমাদের ওয়েবে একটু টেকনিক্যাল ইস্যু চলতেছে, এই কারণে একটু ফেসবুকে তোমাদের ক্লাস করতে হবে। তো চলো শুরু করি, আসো চলো শুরু করি। আমরা লুইস ডট স্ট্রাকচার পড়তেছিলাম। আমরা প্রথমে যেটা একটা স্ট্রাকচার দেখি সেটা হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড বা HNO3। HNO3 এই স্ট্রাকচারটা দেখার জন্য চেষ্টা করি। তোমাকে আমি বলছিলাম কোনো একটা অ্যাসিডের স্ট্রাকচার যদি আঁকতে বলে তুমি কি করবে অ্যাট ফার্স্ট, আগে যে কয়টা H প্লাস বেরোয় সেটা দেখবা। অর্থাৎ এখান থেকে দেখো তো নাইট্রিক অ্যাসিডটাকে চাইলে আমি যদি এইভাবে লিখতে পারি না, যে H প্লাস আর NO3 মাইনাস, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে যদি কোনো কারণে আমি NO3 মাইনাসের স্ট্রাকচার জানতে পারি, যেমন আমি তোমাকে শিখেছিলাম যে তুমি কিভাবে H2SO4 এর স্ট্রাকচার রাখবা, কিভাবে H3PO4 এর স্ট্রাকচার রাখবা, তখন ওই এইচগুলোকে তুমি আলাদা করে রাখতা না, সেম এখানে কাহিনী সেম। তুমি কি NO3 এর স্ট্রাকচার রাখতে পারবা? ডেফিনেটলি পারবা। চলো আঁকাই আসো। আমাকে বলো তো আমরা কি করবো, তাহলে আমরা অ্যাট ফার্স্ট আগে এই স্ট্রাকচারটা অঙ্কন করবো, এই স্ট্রাকচারটা অঙ্কন করবো। বলতে পারবা এই স্ট্রাকচারে সেন্ট্রাল অ্যাটমকে যেটা কম পরিমাণে আছে বা যার ইলেকট্রোনেগেটিভিটি কম, যেমন নাইট্রোজেন, এটাই ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে এখানে কিন্তু এটা সেন্ট্রাল অ্যাটম হিসেবে থাকে। নর্মালি নাইট্রোজেন আর অক্সিজেনের কোনো যোগ হইলে নাইট্রোজেনটা সেন্ট্রাল অ্যাটম হিসেবে থাকে। এর আরেকটা রিজন হচ্ছে নাইট্রোজেনের যোজনই বেশি অক্সিজেনের তুলনায়। তাহলে নাইট্রোজেন এখানে সেন্ট্রাল অ্যাটম, তাহলে নাইট্রোজেনটাকে আমরা সেন্টারে দিলাম। দেওয়ার পরে অক্সিজেন আছে কয়টা বলো তো? অক্সিজেন আছে কিন্তু এখানে 3টা। দেখো, একটা অক্সিজেন এখানে, একটা অক্সিজেন এখানে, একটা অক্সিজেন এখানে। তবে তোমাকে আমি রুল শিখাইছিলাম। কি রুল শিখাইছিলাম? যদি তুমি এখানে একটা নেগেটিভ চার্জ দাও, যেহেতু এখানে একটা নেগেটিভ চার্জ আছে, যার সাথে নেগেটিভ চার্জ দিবা তার সাথে কিন্তু একটা সিঙ্গেল বন্ড। আর বাকিদের সাথে কি হয় বলো তো? ডাবল বন্ড হয়। বাকিদের সাথে কি হয়? ডাবল বন্ড হয়। বাট বলতে পারবা এই স্ট্রাকচারে একটা প্রবলেম আছে, বলতে পারবা এই স্ট্রাকচারে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? এই স্ট্রাকচারে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি? না, আজকে তুমি যদি আগে ক্লাস করা না থাকো তাহলে আজকে ক্লাস করলে তুমি বুঝবা না ভাই। রিকমেন্ডেড হচ্ছে সব এই চ্যাপ্টার। আমি দেখো, আমি কিন্তু বলছিলাম গুণগত রসায়ন অমুক থেকে শুরু করলে হবে, ওই অত ক্লাস থেকে শুরু করলে হবে, বাট মৌলের পর্যাবৃত্ত এরকম না। এই চ্যাপ্টারটা আমরা প্রথম থেকেই বলে আসতেছি, তুমি অবশ্যই সিকোয়েন্স মেনটেন করতে হবে। অর্থাৎ লেকচার 1 থেকে তোমাকে করে আসতে হবে, না হয় তুমি এই চ্যাপ্টারটা ভালো করে ফিল করতে পারবা না, বুঝছো? বাট যদি তুমি একবার যদি করে আসো না, এই চ্যাপ্টারটা তোমার সবচেয়ে ফেভারিট হবে, তুমি দেখবা। আচ্ছা বলো, এই স্ট্রাকচারটা কি ঠিক আছে না একটা ভুল আছে? কিন্তু ভুলটা কোথায় আছে দেখো তো একটু করে, ভুলটা কোথায় আছে তুমি লক্ষ্য করে দেখো। তুমি যদি চিন্তা করো এই নাইট্রোজেনের
চারপাশে কয়টা ইলেকট্রন আছে বলতে পারবা? দেখো এখানে প্রতিটা বন্ডে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে ইলেকট্রন হয়ে গেছে টোটাল কয়টা বলো তো? 10টা ইলেকট্রন হয়ে গেছে। বাট নাইট্রোজেন তো হচ্ছে সেকেন্ড পর্যায়ের মৌল, নাইট্রোজেনে তো ডি অরবিটাল উপস্থিত নাই, তাহলে নাইট্রোজেনে কি কখনো 8-এর বেশি ইলেকট্রন থাকতে পারবে? আনসার হচ্ছে না, নাইট্রোজেনে 8-এর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে এই জন্য এটা কারেক্ট স্ট্রাকচার না। তাহলে এটার কারেক্ট স্ট্রাকচারটা কিরকম হইতে পারে দেখো, তখন এটাকে সমাধান করার জন্য একটা ওয়ে বাই করা হয়েছে। কি ওয়ে বাই করা হয়েছে দেখো, ফার্স্ট অফ অল আমি এখানে নাইট্রোজেন দিলাম, এখানে একটা সিঙ্গেল বন্ড অক্সিজেন দিলাম, এখানে আমার নেগেটিভ চার্জটা আছে, আর এখানে আমার এই ডাবল বন্ড অক্সিজেন আছে। ধরো কথার কথা, তোমরা কি বলতে পারবা এই 3টা বন্ড দিলে নাইট্রোজেনের কয়টা ভ্যালেন্স ইলেকট্রন খরচ হয়েছে? এই 3টা বন্ডে নাইট্রোজেনের কয়টা ভ্যালেন্স ইলেকট্রন খরচ হয়েছে? দেখো এইখানে প্রতিটা বন্ডে এই নাইট্রোজেনের ইলেকট্রন একটা, অক্সিজেনের ইলেকট্রন একটা, তাহলে এখানে একটা খরচ হয়েছে, এখানে একটা খরচ হয়েছে, এখানে একটা খরচ হয়েছে। নাইট্রোজেনের তো ভ্যালেন্স ইলেকট্রন 5টা, তাহলে আরো 2টা রয়ে গেছে না, যে 2টা এখানে তুমি দেখাইছিলা। তাহলে নাইট্রোজেনে কিন্তু আরো কি রয়ে গেছে বলো তো? 2টা ভ্যালেন্স ইলেকট্রন রয়ে গেছে। এখন এখানে প্রবলেম হচ্ছে, সে যদি এখানে 2টা সমযোজী বন্ধন করে, তাহলে নাইট্রোজেনের মোট ইলেকট্রন হয়ে যাচ্ছে 10টা, যেটা পসিবল না। তখন কি করে? তখন যে রুলটা দেওয়া হয়েছে, এখানে তো আরেকটা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন ছিল এখানে, তখন রুলটাতে বলা হয়েছে তাহলে এক কাজ করো, এখানে সমযোজী না করে এই 2টা ইলেকট্রনকে দিয়ে তুমি কি করাই দাও বলো তো? সন্নিবেশ বন্ধন করাই দাও। তাহলে দেখো এবার কিন্তু সবাই খুশি, এবার সবার কিন্তু 8টা করে ইলেকট্রন আছে। কেমনে? চলো দেখাই আসো কেমনে 8টা করে হয়েছে। বলো তো অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রনে কয়টা ইলেকট্রন থাকে? অক্সিজেনে 6টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। তাহলে এখানে তুমি 2টা দাও, এখানে তুমি 2টা দাও, দিলা। তারপর দেখো আর বাকি 2টা কোথায় খরচ হয়েছে? এই একটা বন্ডে, একটা বন্ডে এখানে খরচ হয়েছে। তাহলে দেখো তো এবার অক্সিজেনের চারপাশে ইলেকট্রন আছে কয়টা? দেখো এখানে 2টা, এখানে 2টা, আর এই 2 বন্ডে 4টা, 8টা হয়ে গেছে এখানে। এবার দেখো এই অক্সিজেনের ক্ষেত্রে আসি। এই অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন তো 6টা, একটাকে সে এখানে দিছে, আর বাকি আছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে দেখো এরও কিন্তু 8টা হয়ে গেছে। কেমনে 8টা হয়েছে দেখো, এই যে এই বন্ডে আছে 2টা, যদিও সে একটা দিছে, বাট শেয়ারিং করার পরে কি হয়? 2টাকে নিজের বলে দাবি করে না, তাহলে এই অক্সিজেনটা কিন্তু এই 2টা ইলেকট্রনকে নিজের বলে দাবি করবে। এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে একটা, আর নেগেটিভ মানে কি এখানে আছে একটা, টোটাল দেখো 8টা হয়ে গেছে। সেম ভাবে দেখো এই অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে? 6টা আছে। এই অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন আছে 6টা, 6টা দিলা। আর এখানে দেখো একটা বন্ড গঠন করছে, সন্নিবেশ বন্ধন, এখানে তো 2টা ইলেকট্রন এখানে চলে আসছে, তাহলে মোট কয়টা হয়ে গেছে দেখো? মোট হয়ে গেছে 8টা। তাহলে দেখো এবার এই নাইট্রোজেনেরও কিন্তু কি হয়ে গেল? 8টাই রয়েছে। তাহলে এখানে কিন্তু কোনো ধরনের 10টা হয় নাই। এটা কি সবাই বুঝতে পারছি আমরা? এটা কি তোমরা বুঝতে পারছো নাকি বুঝো নাই? বলো তো একটু কষ্ট করে আমাকে, এটা কি সবাই বুঝতে পারছি? ও ফারদিন, তাহলে একবার রিভিউ করে আসিও তুমি, তাহলে তোমার দেখবে মনে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, রিটার্নের ডেট জানি, কারণ আমি অসুস্থ ছিলাম, তো রিটার্নের ডেটটা আমি 2-1 দিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, আজকে দিয়ে দেবো রিটার্নের ডেটটা। ওকে, আশা করি তোমরা আমাকে একটু করে জানাও যে এই স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারছো কিনা। এখানে লন পেয়ার টাকাটা ইম্পর্টেন্ট না, এইটাকে চাইলে কিন্তু আমরা আরেকভাবেও আঁকতে পারি। তোমাকে একটা জিনিস আমি বলছিলাম, ধরো এখানে এ থেকে বি এর মধ্যে একটা ধরো সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, তো এইটাকে চাইলে কিন্তু এভাবেও আঁকা যায়। এই এ থেকে বি এর মধ্যে যদি একটা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে, এটাকে চাইলে এভাবেও লেখা যায়। যে কিভাবে লেখা যায় দেখো, বেসিক্যালি কি করতেছে, এ তার ইলেকট্রনগুলো এখানে দিয়ে দিচ্ছে, তাহলে এর উপরে তুমি একটা পজিটিভ চার্জ দেখাবা, আর একটা সিঙ্গেল এখানে দিয়ে বিয়ের উপর নেগেটিভ চার্জ দেখাবে। এভাবেও কিন্তু দেখানো যায়। এই যে এটাও একটা ইন্টারপ্রিটেশন, সন্নিবেশকে দেখানোর আরেকটা অপশন হচ্ছে এটা। তাহলে এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো, স্ট্রাকচারটাকে চাইলে অঙ্কন করতে পারো যে নাইট্রোজেন, তারপরে সিঙ্গেল বন্ড অক্সিজেন, এখানে নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, তারপর এখানে ডাবল বন্ড অক্সিজেন, তারপর এখানে প্লাস চার্জ দিবে একটা, এখানে একটা সিঙ্গেল বন্ড দিয়ে এখানে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ দিবে একটা, শেষ। এই NO2 মাইনাসের স্ট্রাকচারকে এভাবেও দেখানো যায়। আমাকে একটু কমেন্টে জানাও এটা বুঝতে পারছো কিনা সবাই। হ্যাঁ হ্যাঁ, এবার এইচ প্লাস আসি কোথায় যাবে দেখো। এইচ প্লাসটা কোথায় যাবে বলো তো? যেখানে নেগেটিভ চার্জ থাকবে সেখানে এইচ প্লাস আসবে। মানে এইচ প্লাস যদি আঁকতে চাও, তাহলে এইচ প্লাসও আঁকলে কি হবে? তুমি যদি HNO3 এর স্ট্রাকচার রাখতে চাও, দেখো তুমি যদি কি করতে চাও, HNO3 এর স্ট্রাকচার রাখতে চাও, তাহলে সেইটা কই যাবে দেখো। এটাকে চলো একটু এখানে নিয়ে আসি, আর এটাকে চলো আমি একটু এই পাশে নিয়ে আসি। ওকে, আচ্ছা, যদি তুমি HNO3 রাখতে চাও তাহলে কি করবা? তাহলে ভাই এটাই স্ট্রাকচার অঙ্কন করো। স্ট্রাকচার অঙ্কন করে এই যে মেইন নেগেটিভ চার্জ এখানে ছিল, এই নেগেটিভ চার্জে সরে এখানে নেগেটিভ চার্জগুলো সরে, এই ইলেকট্রনগুলোকে তাকার দরকার নেই এখানে, বুঝছো? এগুলো তাকার দরকার নেই, জাস্ট তোমাকে আমি দেখাইছি। এখানে একটা হাইড্রোজেন অ্যাড করে দাও, শেষ। ওই যে H2SO4 মতো, বুঝছো? এটাই কার স্ট্রাকচার, এটাই হচ্ছে আমাদের HNO3 এর স্ট্রাকচার। এগুলো কিন্তু তোমাকে সব আমি পড়াইছি কিন্তু তোমাকে এগুলো এগুলো তোমার আজকে নতুন পড়া না কিন্তু, এগুলো তোমার কিন্তু আজকে নতুন পড়া না। আমাকে একটু করে জানাও কমেন্ট, এগুলো বুঝতে পারছো কিনা। নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা কি সবাই বুঝতে পারছি? একটু করে আমাকে জানাও তো ভাই।
বুঝতে পারছো সবাই নাইট্রিক অ্যাসিডের স্ট্রাকচারটা? মাইমুনা বুঝো নাই? আচ্ছা একবার বুঝাচ্ছি দেখো, আরেকবার বুঝাচ্ছি দেখো। ফার্স্ট অফ অল তোমাকে যখনই একটা অ্যাসিডের স্ট্রাকচার রাখতে বলবে সবসময় আগে এইচ প্লাসকে আলাদা করে লিখবা, এটার স্ট্রাকচার আগে আঁকবা। এটার স্ট্রাকচার আঁকার জন্য আগে সেন্টার অ্যাটম বের করতে হবে। দেখো সেন্টার অ্যাটমকে নাইট্রোজেন, নাইট্রোজেনকে সেন্টারে দিলা, অক্সিজেনগুলোকে তুমি তিনটা অক্সিজেনকে তিন পাশে দিলা। তোমাকে একটা আমি ট্রিক শিখাইছি, এখানে একটা নেগেটিভ চার্জ আছে না, একটা নেগেটিভ চার্জকে এখানে অক্সিজেনের উপর দিবা, যার উপর নেগেটিভ চার্জ তার সাথে হবে সিঙ্গেল বন্ড, বাকিদের সাথে হবে ডাবল বন্ড। এটা শিখাইছি তোমাকে অক্সিজেনের সাথে, অক্সিজেনের ক্ষেত্রে এরকম হয়। ডাবল বন্ড দিলা, দেওয়ার পরে প্রবলেমটা কি হয়ে গেছে, এই নাইট্রোজেনের চারপাশে এখন দেখো তো কয়টা ইলেকট্রন আছে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, মোট 10টা ইলেকট্রন হয়ে গেছে। কিন্তু নাইট্রোজেন হচ্ছে একটা সেকেন্ড পর্যায়ের মৌল, সেকেন্ড পর্যায়ের কোনো মৌলেই 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এই স্ট্রাকচারটা আসলে রং। এই স্ট্রাকচারটা কি, এই স্ট্রাকচারটা আসলে রং। এই স্ট্রাকচারটা কি হইলো, স্ট্রাকচার আসলে রং, এটা ভুল, এই স্ট্রাকচারটা ভুল স্ট্রাকচার। তাহলে এটাকে সঠিক করা দরকার। সঠিক করার জন্য কি করতে পারি, এই নাইট্রোজেনের তিন তিন পাশে তো 3 অক্সিজেন দিব, এখানে ডাবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড। তাহলে বলো তো এই নাইট্রোজেনের কয়টা ভ্যালেন্স ইলেকট্রন খরচ হলো? এই যে দেখো নাইট্রোজেন এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এখানে একটা দিছে, তার 3টা খরচ হয়েছে। তাহলে আরো 2টা রয়ে গেছে, কারণ নাইট্রোজেনের 5টা ভ্যালেন্স ইলেকট্রন থাকে। ওই ডাবল বন্ড না করে এখানে সন্নিবেশ বন্ধন গঠন করবে। তো সন্নিবেশ বন্ধন গঠন করলে কি হলো এবার দেখো তো, এইবার সকল বন্ধন গঠন হওয়ার পরে এই নাইট্রোজেনের চারপাশে এবার দেখো কয়টা ইলেকট্রন আছে, নাইট্রোজেনের চারপাশে এবার কয়টা বন্ধন আছে দেখো তো, এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা। তাহলে 4টা বন্ধন, 4টা বন্ধনে 2টা করে ইলেকট্রন। তাহলে নাইট্রোজেনের সবাই খুশি, এখানে সবার 8টা ইলেকট্রন করে আছে। এবার বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ, ওকে, বুঝতে পারছো আশা করি। এবার চলো আমরা আরেকটা স্ট্রাকচার দেখি, তাহলে আমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে। আরেকটা স্ট্রাকচার দেখি, আরেকটা দেখলে আমাদের আইডিয়া আরো ক্লিয়ার হবে। তো আমি একটা কাজ করি, এটাকে একটু মুছে ফেলি, আর এটাকে আমি একটু কপি করি, কয়েকটা আঁকবো তো স্ট্রাকচার। চলো, ওকে, আসো। এইবার চলো আমরা এখন দেখবো O3 এর স্ট্রাকচার। আমরা এখন দেখবো ওজোন, O3 এর স্ট্রাকচার দেখবো। আসো O3 এর স্ট্রাকচার দেখবো। বলো, এখানে সেন্টার অ্যাটম কি হবে, 3টা অক্সিজেন আছে, তাহলে ডেফিনেটলি একটা অক্সিজেন হবে সেন্টার অ্যাটম। তাহলে একটা অক্সিজেনকে এখানে দাও, একটা অক্সিজেনকে এখানে দাও, একটা অক্সিজেনকে তুমি এখানে দাও। এরপরে কি করবে, এখানে কোনো নেগেটিভ চার্জ আছে না, কোনো নেগেটিভ চার্জ নাই, একটা সেকেন্ড, ওকে। দেখো এখানে কোনো নেগেটিভ চার্জ আছে না, কোনো নেগেটিভ চার্জ নাই ভাই। তাহলে আমি যেটা করতে পারি, কোনো নেগেটিভ চার্জ না থাকলে জানি কি করতে হয়, ডাবল বন্ড দিতে হয়। নেগেটিভ চার্জ থাকলে সিঙ্গেল বন্ড দিতে হয়, এটা তুমি চাইলে চেক করতে পারো। তাহলে এখানে ডাবল বন্ড দিবে একটা, এখানে ডাবল বন্ড দিবে একটা। ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। যেহেতু এখানে কোনো নেগেটিভ চার্জ নাই, যেহেতু এখানে কোনো নেগেটিভ চার্জ নাই, তাই ডাবল বন্ড দিলাম। ওকে, আচ্ছা। দেখো যখনই তুমি নেগেটিভ চার্জ ছিল তখন একটা সিঙ্গেল বন্ড দিছো, নেগেটিভ চার্জ না থাকলে অক্সিজেনের সাথে ডাবল বন্ড দিছো। এটা তোমাকে আমি ট্রিক্স গত ক্লাসে শিখাইছি। ওকে, এবার দেখো, এবার একটু করে চিন্তা করো, দেখো তো অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা আছে, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? আমি যদি অক্সিজেনের তোমাকে জিজ্ঞেস করি ভ্যালেন্স ইলেকট্রন কয়টা, তুমি বলবো ভাই 6টা আছে ভাই, 6টা। এই লোক কেন কল দিচ্ছে এখন, দাঁড়াও কেটে দিই। দেখো অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন আছে 6টা। তাহলে তুমি আমাকে বলো, এইখানে এই দুইটা বন্ডে অক্সিজেন এখানে একটা ইলেকট্রন দিছে, এখানে একটা ইলেকট্রন দিছে, তাহলে অক্সিজেনের আরো কয়টা ইলেকট্রন বাকি আছে ভ্যালেন্স ইলেকট্রন বলো তো? এই 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 বন্ডটা গঠন করার সময় অক্সিজেন কয়টা করে ইলেকট্রন দিছে চিন্তা করে দেখো। এই যে একটা বন্ড যখন গঠন হয়, এ দে একটা ইলেকট্রন, এ দে একটা ইলেকট্রন, তো এই বন্ড গঠন হওয়ার সময় এই অক্সিজেনের কন্ট্রিবিউশন কয়টা, এখানে একটা, এখানে একটা, তাহলে অক্সিজেনের কন্ট্রিবিউশন হচ্ছে 2টা ইলেকট্রন। হ্যাঁ, বন্ড গঠন হওয়ার পরে এই অক্সিজেন দাবি করবে যে এখানে 4টে ইলেকট্রনে আমার। সব সমযোজী বন্ধনে কি হয়, একটা একটা করে কন্ট্রিবিউশন করে, বাট যখনই বন্ধন গঠন হয়ে যায় তখন দুইটাকে নিজের বলে দাবি করে। তো এই অক্সিজেনটা সে কয়টা ইলেকট্রনকে কন্ট্রিবিউট করছে, 2টা ইলেকট্রনকে কন্ট্রিবিউশন করছে, তার আরো কয়টা রয়ে গেছে, 4টা রয়ে গেছে। তাহলে 4টাকে তুমি এখানে দেখাই দাও। তাহলে 4টাকে কি করে, এখানে এখানে 2টা দেখাও, এখানেও 2টা দেখাও, সেম ভাবে এখানেও 2টা দেখাও, এখানেও 2টা দেখাও। কেউ কি বলতে পারবা এর কন্ট্রিবিউশন কয়টা হয়েছে? দেখো, এ এখানে একটা কন্ট্রিবিউশন করছে, এখানে একটা কন্ট্রিবিউশন করছে, এখানে একটা কন্ট্রিবিউশন করছে, এখানে একটা কন্ট্রিবিউশন করছে। বলো তো এই অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বাকি আছে? বলো তো, যে এই অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বাকি আছে? এই অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বাকি আছে কেউ বলতে পারবা? যে এই অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা বাকি আছে? একটা ডাবল বন্ডের একটা সন্নিবেশ হবে। হ্যাঁ দেখাবো একটা, ভেরি গুড, ভেরি গুড তাসিন, ভেরি গুড। দেখো এই অক্সিজেনের তাহলে ভ্যালেন্স ইলেকট্রন বাকি আছে কয়টা বলো তো? আরো 2টা বাকি আছে, তাই না? তাহলে কয়টা বাকি আছে? আরো 2টা। তাহলে এখানে কি করবা, এখানে 2টা দেখাই দিবা। কেন 2টা বাকি? এর 6টা থাকে, এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এখানে একটা, এখানে একটা, 4টা খরচ করে ফেলছে, আর 2টা বাকি আছে, 2টাকে এখানে দেখাবা। বাট এই স্ট্রাকচারটা কি ঠিক আছে না, এটা ভুল স্ট্রাকচার। কেন ভুল স্ট্রাকচার দেখো তো, এই অক্সিজেনের বন্ধন গঠন হওয়ার পরে এভাবে যদি বন্ধন গঠন হয়, এভাবে যদি বন্ধন গঠন হয়, তাহলে অক্সিজেনের চারপাশে কয়টা ইলেকট্রন হয়ে গেছে দেখো তো? এই যে এখানে 2টা বন্ড, এখানে 2টা বন্ড, এখানে আবার 2টা, তার চারপাশে 10টা ইলেকট্রন হয়ে গেছে না বন্ধন গঠন হওয়ার পরে? বন্ধন গঠন হওয়ার পরে এই 2টা ইলেকট্রনকে তো অক্সিজেন নিজের বলে দাবি করবে,
এখানেও দুইটা ইলেকট্রনকে অক্সিজেন নিজের বলে দাবি করবে। তাহলে এখানে 4টা, এখানে 4টা, এখানে 2টা হয়ে গেছে, তাহলে নিজের বলে তখন 10টা হয়ে যাবে। তাহলে এটা কি ঠিক আছে? অক্সিজেন হচ্ছে একটা সেকেন্ড পর্যায়ের মৌল, তাহলে এখানে তো ইলেকট্রন হয়ে গেছে কয়টা? 10টা ইলেকট্রন। বাট এটা তো হইতে পারে না। এটা কি হইতে পারে? এটা তো হইতে পারে না, এটা তো হইতে পারে না, এটা হইতে পারে না। তাহলে হইতে পারে কিরকম? তাহলে বলো তো, তখন যখনই এরকম হবে না তখনই সেখানে বুঝবো সন্নিবেশের খেলা আছে। যখনই হবে না তখনই বুঝবো সন্নিবেশের খেলা আছে। তখন কি করবা? একটা ডাবল বন্ডকে কোনো চেঞ্জ করবা না, একটাকে কোনো চেঞ্জ করবা না। যেটা করবা, তাহলে এখানে কি হয়েছে দেখো তো, এর এখানে তোমার 6টা আছে, 6টার মধ্যে তোমার অলরেডি এখানে 2টা খরচ করে ফেলছো, তো 4টা দেখাবা। এর এখানে 6টা আছে ভ্যালেন্স ইলেকট্রন, এর এখানে 6টা ছিল, এখানে 2টা সে দিয়ে দিছে, তাহলে আরো 4টা আছে না? আরো 4টা আছে। 4টার মধ্যে এই 2টাকে সে এখানে কি করবে বলো তো? এই 2টাকে এখানে সন্নিবেশ বন্ধন গঠন করাই দিবে। বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো। দেখো, তার তো এখানে এটার আছে 6টা, তো এখানে 2টা খরচ করছে, আরো বাকি 4টা রয়ে গেছে। এর 6টা আছে, আবার এরও 6টা, এখানে 2টা খরচ করছে, এখানে 2টা রাখছে, এখানে 2টা আছে। তো 2টাকে ডাবল বন্ড না করে, ডাবল বন্ড করতে তো প্রবলেম হচ্ছে, তখন 2টাকে এখানে সন্নিবেশ করাই দিছে। তাহলে আর কিন্তু কোনো প্রবলেম নাই, সবাই 8টা করে ফিল আপ হয়েছে। দেখো, এর এখানে 6টা, এখানে 2টা, তাহলে 8টা হয়ে গেছে। এর এখানে 2টা, এখানে 4টা, এখানে 2টা, 8টা হয়ে গেছে। এরও এখানে 8টা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে O3 এর স্ট্রাকচার। এই জন্য এটাকে চাইলে আমরা এভাবে আঁকতে পারি। দেখো, এটাকে চাইলে আমরা এভাবে আঁকতে পারি যে ওজন ডাবল অক্সিজেন, ডাবল বন্ড এখানে অক্সিজেন, তারপরে তুমি এখানে একটা সন্নিবেশ দাও অক্সিজেন, সন্নিবেশ দাও অক্সিজেন, সন্নিবেশ দাও অক্সিজেন, আর এখানে লন পেয়ার দেখাই দাও। এভাবে আঁকতে পারো একটা স্ট্রাকচার। অথবা তুমি এই যে দেখো, এই যে তুমি সন্নিবেশটা না দিয়ে তুমি এখানে একটা সিঙ্গেল দাগ দিয়ে এই জায়গায় একটা প্লাস, দেখো এখানে একটা সিঙ্গেল দাগ দিয়ে এই জায়গায় একটা প্লাস, এই জায়গাটা মাইনাস, এরকমও আঁকতে পারো। বুঝতে পেরেছো জিনিসটা? বলো তো একটু করে, বুঝতে কি পারছো জিনিসটা ভাই? হ্যাঁ, বুঝতে কি পারছো? ওকে, ওকে তানজিম, কি বলতেছো তুমি? হ্যাঁ, ওকে, বুঝতে পারছো আশা করি। আশা করি এটা বুঝতে পারছি। তাহলে এরকম স্ট্রাকচার আসলে আমরা পারবো আশা করি। তাহলে চলো নেক্সট স্ট্রাকচারে যাই, আসো। এবার আমরা দেখবো POCl3 এর স্ট্রাকচার, পকল 3 এর স্ট্রাকচার, পকল 3, POCl3 এর স্ট্রাকচার। চলো বলো, এখানে সেন্টার অ্যাটম কি হবে? এখানে সেন্টার অ্যাটম কি হবে, অক্সিজেন নাকি ফসফরাস? সেন্টার অ্যাটম কি হবে? এটাকে বলে ফসফরাস অক্সিক্লোরাইড। এটার নাম কি? এটার নাম হচ্ছে ফসফরাস, ফসফরাস, দাঁড়াও, ফসফরাস, ফসফরাস অক্সিক্লোরাইড, অক্সিক্লোরাইড। বলো এখানে সেন্ট্রাল অ্যাটম কি হবে, ফসফরাস নাকি অক্সিজেন? বলতে পারবা? বা এটাকে ফসফোরাইল ক্লোরাইডও বলে, এটাকে ফসফোরাইল ক্লোরাইডও বলে। এখানে অক্সিজেন নাকি ফসফরাস হবে? ভেরি গুড, ফসফরাস হবে, কারণ অক্সিজেন আর ফসফরাসের মধ্যে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই ফসফরাস হবে। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম দিব ফসফরাসকে, তারপর এখানে অক্সিজেন দিব, এখানে এখানে ডাবল বন্ড দিব, অক্সিজেনের সাথে ডাবল বন্ড হয়, আর সিএল এর সাথে সিঙ্গেল বন্ড হয়, সিএল এর সাথে এখানে সিঙ্গেল বন্ড দিয়ে দিব, শেষ। দেখো হয়ে গেছে কিন্তু। তাহলে এটাই হচ্ছে আমার এটার লুইস ডট স্ট্রাকচার। ভাই এটাকে কীভাবে আঁকছেন আপনি? ঠিক করে আঁকেন। মানে ধরেন এখানে ফসফরাস দেন, এখানে অক্সিজেন দেন, এখানে আমি কোনো ভ্যালেন্স ইলেকট্রন দেখান নাই, দেখাই আঁকেন। চলো আঁকি। বলো অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? 6টা থাকে, তাহলে এখানে দিবা 6টা, তাহলে এখানে 2টা দাও, এখানে 2টা দাও, এখানে 2টা দাও। ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কয়টা থাকে? 5টা থাকে, এখানে 2টা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও। ক্লোরিনের কয়টা থাকে? 7টা থাকে, এখানে একটা দাও, এখানে 2টা দাও, এখানে 2টা দাও, এখানে 2টা দাও। ক্লোরিনের 7টা থাকে, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে 2টা দাও, এখানে 2টা দাও, এখানে একটা দাও, এখানে 2টা দাও, এখানে 2টা দাও, এখানে 2টা দাও। তাহলে দেখো, এই যে সিঙ্গেল ইলেকট্রন এরা শেয়ারিং করে একটা বন্ধন গঠন করবে। এই সিঙ্গেল ইলেকট্রন শেয়ারিং করে একটা বন্ধন গঠন করবে। এই সিঙ্গেল ইলেকট্রন শেয়ারিং করে একটা বন্ধন গঠন করবে। এখানে দেখো, এখানে একটা আছে, তাহলে এখানে একটা বন্ড গঠন হবে, এখানে একটা আছে, এখানে একটা বন্ড গঠন হবে। বুঝছো সবাই স্ট্রাকচারটা? লুইস ডট স্ট্রাকচার। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, ভেরি গুড, এই তো পারছো। এটাকে চাইলে তুমি এভাবে ডাইরেক্ট আঁকতে পারতা আর কি, মানে এটা সহজ আর কি, ডাইরেক্ট আঁকতে পারতা। পি ডাবল বন ও দিতা, তারপরে তোমার এখানে সিএল দিতা, এখানে তুমি সিএল দিতা, এখানে তুমি সিএল দিতা। আমাকে একটু কমেন্টে জানাও এটা বোঝা গেছে কিনা সবার। আশা করি বুঝতে পারছো, কারো এখানে কোনো ডাউট থাকার কথা না। আশা করি বুঝতে পারছো, কারো এখানে কোনো ডাউট থাকার কথা না, কারণ তুমি এতক্ষণ কোডিং গুলো করে আসছো, এটা তোমার কাছে পান্তা ভাত লাগার কথা। চলো এবার আর 2টা স্ট্রাকচার দেখি, আসো আগে আরো 2টা স্ট্রাকচার চলো দেখি। একটা হচ্ছে আমাদের I3 মাইনাসের স্ট্রাকচার, I3 মাইনাস, এটার স্ট্রাকচার দেখি, আসো। বলো এখানে সেন্টার অ্যাটম কি হবে? আয়োডিন হবে। সেন্টার অ্যাটম কি হবে? আয়োডিন হবে। আয়োডিনকে দিলাম, একটা আয়োডিনকে এখানে দিলাম, তাহলে আরেকটা আয়োডিন এখানে থাকবে, আরেকটা আয়োডিন এখানে থাকবে। আচ্ছা, আরেকটা আয়োডিন এখানে থাকবে, ভালো কথা, বুঝতে পারছি আমরা সবাই আশা করি। এইবার একটু করে ভালো করে বুঝাই বলি দেখো, দিলা এখানে দিলা। এবার আয়োডিনের তুমি যদি লক্ষ্য করে দেখো,
ভ্যালেন্স ইলেকট্রন কয়টা করে আছে? 7টা করে আছে না আয়োডিনের? তাহলে দেখো, তাহলে এখানে 2টা দাও, এখানে 2টা দাও, এখানে 2টা দাও, এখানে একটা দাও। এই আয়োডিনও তো 7টা, এখানে একটা দাও। তারপরে তুমি হচ্ছে এখানে এখানে একটা দাও, এখানে 2টা দাও, এখানে 2টা দাও। একটা কাজ করো, একটা কাজ করো, এই দুইটাকে চল আমি একটু এই পাশে ঘুরে আঁকি, বুঝছো? ঘুরাই দিই, আসো একটু করে ঘুরাই দিই। ওকে, আচ্ছা, কেন ঘুরাই দিচ্ছি বুঝতে পারবে এখনই। এখানে 2টা দাও, এখানে 2টা দাও, এখানে 2টা দাও, এখানে একটা দাও। দেখো এখানে 7টা দিছি, এখানে 1 2 3 4 5 6, এখানে 7টা দিছি। ওকে, এখানে 1 2 3, এখানে 7টা দিছি। ওকে, এবার দেখো, এবার দেখো, তাহলে কি হবে তখন? এই আয়োডিনটা এই আয়োডিনের সাথে সিঙ্গেল বন্ড গঠন করলো। এই দুই আয়োডিন কি গঠন করলো? সিঙ্গেল বন্ড গঠন করলো। তারপর এখানেও আয়োডিন একটা, এখানে আয়োডিন একটা কি করবে? এখানে সিঙ্গেল বন্ড এখানে গঠন করবে, করছে। করার পরে ভালো করে দেখো, ভালো করে দেখো, এর কিন্তু অষ্টক ফিল আপ হয়ে গেছে, এর কিন্তু সবাই অষ্টক ফিল আপ হয়ে গেছে, আবার এরও কিন্তু অষ্টক ফিল আপ হয়ে গেছে। আবার তুমি যদি লক্ষ্য করে দেখো, এ জোড়ায় জোড়ায় আছে, এও 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 জোড়ায় আছে, এও জোড়ায় আছে, বাট এই বেচারা খালি আছে, এই বেচারা খালি অবস্থায় আছে। বুঝতে পারছো? না পারছে সে বন্ড গঠন করতে, তার জীবনই বৃথা। তখন একে সাহায্য করতে আসবে কে? এই নেগেটিভ চার্জ, এই লোক সাহায্য করতে আসবে। এই নেগেটিভ চার্জ মানে কি বলতো? একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তা এক্সট্রা ইলেকট্রন কোন আয়োডিনে দিবা? এই আয়োডিনে নাকি এই আয়োডিনে নাকি এই আয়োডিনে? বলো তো, কোন আয়োডিনে তুমি এক্সট্রা ইলেকট্রনটাকে দিবা? যে আয়োডিনে সিঙ্গেল ইলেকট্রন আছে তাকে জোড়া বাঁধানোর জন্য, তাহলে এখানে তুমি এক্সট্রা ইলেকট্রনটাকে দিয়ে দিবা। আর এরপরে কি করবা? পুরো স্ট্রাকচারকে আঁকার পরে এই যে এক্সট্রা ইলেকট্রন দিছো, এই জন্য এটা নেগেটিভ চার্জ দেখাই দিবা। বুঝছো নাকি বুঝো নাই? বলো স্ট্রাকচারটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পারছো? আয়োডিনের কিন্তু 8-এর বেশি ইলেকট্রন থাকতে পারবে। কেন পারবে বলো তো? কারণ আয়োডিন তো সেকেন্ড পর্যায়ের মৌল না। 8-এর ইলেকট্রনের যে লিমিটেশন, এটা কখন আসে? সেকেন্ড পর্যায়ের মৌলের ক্ষেত্রে আসে। তৃতীয় পর্যায় থেকে তো ডি অরবিটাল স্টার্ট হয়ে যায়, আর তখন অষ্টক সম্প্রসারণের সুযোগ থাকে, মানে ডিতে ইলেকট্রন যাইতে পারে। তখন এখানে কিন্তু 8-এর বেশি ইলেকট্রন থাকতে পারবে। তাই আয়োডিনে কিন্তু ওই সন্নিবেশ বন্ধন দিতে হয় না। বুঝতে পারতেছো কাহিনীটা নাকি বুঝো নাই? বলো তো, বুঝতে পারছো কাহিনীটা নাকি বুঝো নাই? তুমি চাইলে এভাবে আঁকতে পারতা, মানে আইডিনগুলোকে ওই যে ওজনের মতো দিতে পারতো, কোনো সমস্যা নেই, লিনিয়ারও দিতে পারতো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো এবার আমরা দেখি I3+ এর স্ট্রাকচার দেখে আসো। ধরো আমাকে যদি আঁকতে বলে I3+ এর স্ট্রাকচার অঙ্কন করো, I3+, দেখি আসো এটা আঁকি তো। তাহলে এখানে সেন্টার অ্যাটমকে, সেন্টার অ্যাটম হচ্ছে আয়োডিন, সেন্টার অ্যাটম কি হবে? সেন্টার অ্যাটম হচ্ছে আয়োডিন হবে, সেন্টার অ্যাটম হচ্ছে আমার আয়োডিন হবে, আয়োডিনকে দিলাম। তাহলে এর দুই পাশে দুইটা আয়োডিন থাকবে, আরো যেহেতু I3, তাহলে এখানে একটা আয়োডিন থাকবে, এই জায়গায় একটা আয়োডিন থাকবে। ওকে, ভালো কথা। দেখো এখানে আছে 7টা ইলেকট্রন, তারপর এখানেও আছে কয়টা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। তাইলে ভালো করে দেখো, এখানে একটা ইলেকট্রন দিবা, এখানে একটা ইলেকট্রন দিবা, এখানে এদের মধ্যে কি গঠন করবা? বন্ড গঠন করবা। বলতে পারবা? এই যে এখানে প্লাস মানে কি বলতো? একটা ইলেকট্রন শর্টেজ আছে না? একটা ইলেকট্রন কি আছে? শর্টেজ আছে না? ভালো করে লক্ষ্য করে দেখো, প্লাস মানে কি? প্লাস মানে হচ্ছে একটা ইলেকট্রন শর্টেজ আছে। এখন তুমি যখন ইলেকট্রন যোগ করছিলা, তখন তুমি সেন্টার অ্যাটমে যোগ করছো, এই ক্ষেত্রে আয়োডিনের ক্ষেত্রে, I3 ক্ষেত্রে। তাহলে যখন প্লাস মানে একটা ইলেকট্রন বের করবা, তাহলে কাকে দেখাবো? কাকে বের করে দেখাবা? কে বেরোতে যাবে সহজে? যে সিঙ্গেল আকারে আছে। তাহলে এই যে সিঙ্গেল আকারে ছিল না একটা ইলেকট্রন, এটাকে তুমি আর দেখাবা না। তাহলে এর ইলেকট্রন ছিল 7টা, বাট এখন হয়ে গেছে এখানে 6টা, কারণ এখানে একটা প্লাস আছে। তাহলে আমরা কি দেখাবো? এই যে আমরা এখানে দেখাবো 2টা, এখানে দেখাবো 2টা, মানে এখানে যে একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল এটাকে আর দেখাবো না। কেন? কারণ এখানে প্লাস আছে, একটা প্লাস মানে ইলেকট্রন শর্টেজ। তাহলে এইটা হচ্ছে আমাদের I3+ এর স্ট্রাকচার। জাস্ট তুমি এরকম আকার পরে একটা প্লাস দিয়ে দিবা, বাস শেষ। এটাই হচ্ছে তোমার I3+ এর স্ট্রাকচার। বুঝছো সবাই নাকি বুঝো নাই? বুঝা গেছে সবার নাকি বুঝো নাই? কঠিন লাগতেছে এগুলো বেশি? আগের ক্লাসটা যদি করা থাকে তাহলে তোমার কঠিন লাগবে না। হ্যাঁ, আইটা তুমি চাইলে বাঁকা দিতে পারবে, কোনো সমস্যা নেই। তুমি চাইলে বাঁকা দাও, কোনো সমস্যা নেই। বললাম তো, লুইস স্ট্রাকচারে মানে তুমি ইচ্ছা মতো আঁকতে পারবা। তুমি চাইলে সিএলগুলোকে পাশে দেখাইতে পারো, নিচে দেখাইতে পারো। কখন স্ট্রাকচারটা অ্যাকুরেট আঁকতে হয়? যখন তুমি VSEPR থিওরি ব্যাখ্যা করো। এটা তো VSEPR থিওরি না, এটা হচ্ছে জাস্ট স্ট্রাকচার অঙ্কন করা। এরপরে আকর্ষণ বিকর্ষণের কারণে অ্যাকুরেট স্ট্রাকচার আসবে। যেমন এটা তো লিনিয়ার হবে না, এখানে তো লন পেয়ার আছে। বুঝছো? ওকে, চলো নেক্সটে চলে যাই। আসো নেক্সটে চলে যাই, আসো নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যাই। চলো নেক্সটে আমরা যে স্ট্রাকচার অঙ্কন করব তার নাম হচ্ছে আমাদের, ধরো যাক আমাকে যদি কি দে, ধরো আমাকে দিল তোমার হচ্ছে কথার কথা NO2+ অঙ্কন করতে বললো। ধরো আমাকে কি অঙ্কন করতে বললো? NO2+। ধরো আমাকে অঙ্কন করতে বললো NO2+ অঙ্কন করতে বললো। ভালো কথা, তাহলে আঁকি। আসো বলো তো, এখানে সেন্টার অ্যাটম কি হবে? নাইট্রোজেন হবে। তাহলে এখানে অক্সিজেন দিবা একটা, এখানে একটা অক্সিজেন দিবা এখানে। আচ্ছা, দেওয়ার পরে এখানে অক্সিজেনে কয়টা করে ভ্যালেন্স ইলেকট্রন থাকে? অক্সিজেনে ভ্যালেন্স ইলেকট্রন থাকে হচ্ছে আমার কাছে 6টা করে।
তাহলে এখানে 6টা দেখাও, এখানে 6টা দেখাও। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন থাকে কয়টা করে? 5টা করে। তাহলে কি করো এখানে তুমি, এখানে দেখাও 2টা, এখানে দেখাও 2টা, এখানে একটা দেখাও। তাহলে দেখো এরকম একটা হবে, এরকম একটা হবে, এদের মধ্যে বন্ড বন্ড হইলো। আর এখানেও কি হবে? এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। আর এই ইলেকট্রন অ্যাকচুয়ালি থাকবে না। কেন এই ইলেকট্রন থাকবে না বলো তো? কারণ এখানে তো প্লাস আছে। প্লাস মানে কি? একটা ইলেকট্রন শর্টেজ। তাই অ্যাকচুয়ালি ইলেকট্রন এখানে থাকবে না, তুমি পুরোটার উপর একটা প্লাস চার্জ দেখাই দিবা। বুঝছো নাকি বুঝো নাই? বলো তো স্ট্রাকচারটা কি বোঝা গেছে ভাই? এটা কি বুঝতে পারছো সবাই স্ট্রাকচারটা? এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল, বাট এটা দেখাবো না। কেন দেখাবো না? কারণ এখানে প্লাস আছে একটা। প্লাস থাকে মানে একটা ইলেকট্রন শর্টেজ আছে। কোত্থেকে বের করবা? জোড়া থেকে তো আর সে বের করতে দিবে না, যেটা সিঙ্গেল ছিল সেটাই বের করে দিবে। তো সিঙ্গেলটা এখান থেকে বের করে দিছি, তার মানে একটা প্লাস দেখাই দিছি। দেখো তো ক্লিয়ার কিনা স্ট্রাকচারটা সবার? একটু করে আমাকে কমেন্টে জানাও তো যে তোমরা এই NO2 প্লাসের স্ট্রাকচারটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, ভেরি গুড। NO2 প্লাসের স্ট্রাকচার সবাই আমরা এখানে বুঝতে পারলাম। আচ্ছা, এইবার এই NO2 থেকে লাস্ট আরেকটা স্ট্রাকচার অঙ্কন করি আসো। এরপর আমরা সালফিউরিক অ্যাসিডের এখানে চলে যাব। ধরো আমাকে বললো N2O এর স্ট্রাকচার অঙ্কন করো। এটা খুবই কনফিউজিং, এই স্ট্রাকচারটা খুবই কনফিউজিং। এই স্ট্রাকচার এখন যেটা আঁকবো না, এটা খুবই কনফিউজিং। কেন কনফিউজিং দেখো। বলো তো N2O তে সেন্ট্রাল অ্যাটমকে, N2O তে সেন্ট্রাল অ্যাটমকে দেখো, নিয়ম অনুযায়ী সেন্ট্রাল অ্যাটম এখানে অক্সিজেন হওয়া উচিত, কিন্তু এখানে অক্সিজেন হবে না, এখানে নাইট্রোজেন হবে। কেন? এর কারণটা কি? নাইট্রোজেনের একে তো ইলেকট্রোনেগেটিভিটি কম, আর যার ইলেকট্রোনেগেটিভিটি কম থাকে তার যোজনী বেশি থাকে, তার বন্ধন গঠনের ক্যাপাবিলিটি বেশি থাকে। বেসিক্যালি সেন্ট্রাল অ্যাটম ডিফাইন হয় কে বন্ধন বেশি গঠন করতে পারে তার উপর ডিপেন্ড করে। তো নাইট্রোজেন এখানে সেন্ট্রাল অ্যাটম হবে। বুঝতে পারছো? তাহলে একটা নাইট্রোজেন এখানে থাকবে, একটা নাইট্রোজেন এখানে থাকবে, একটা অক্সিজেন এখানে থাকবে। ব্যাপারটা হবে এরকম। ক্লিয়ার সবার? দেখো তো ব্যাপারটা হবে এরকম। মানে এখানে যদিও নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত, যদিও নিয়ম অনুযায়ী অক্সিজেন হওয়া উচিত, বাট অক্সিজেন হবে না এখানে, এখানে নাইট্রোজেন হবে। ক্লিয়ার? কেন হইলো? কারণ একে একে নাইট্রোজেনের কয়েকটা প্রপার্টি আছে। এক, এটার ইলেকট্রোনেগেটিভিটি এটা কম। দুই, এটার বন্ড গঠনের ক্যাপাবিলিটি বেশি, এটার যোজনী বেশি, এটার যোজনী বেশি। তার মানে সে তার বন্ড গঠনের ক্যাপাবিলিটি বেশি, আর যার যত বেশি বন্ধন গঠন করতে পারে তাকে আমরা সেন্ট্রাল অ্যাটম বলি। এটাই শুধুমাত্র ব্যতিক্রম, অন্য জায়গায় কোনো ব্যতিক্রম নাই। বুঝছো? ওকে। মাইমুনা, তাহলে বলে তুমি আগের ক্লাসটা করো নাই? মাইমুনা, আগের ক্লাসটা করলে একবার রিভিশন, যদি তুমি ভুলে যাও আগের ক্লাসটা একবার তুমি রিভিশন দিয়ে আসো, দেখবা তুমি এই ক্লাস সব বুঝে যাচ্ছ। এখানে নতুন কোনো কিছুই পড়াচ্ছি না, সব আগের ক্লাসের পড়া, সব আগের ক্লাসের পড়া। ওকে, চলো দেখি আসো এবার স্ট্রাকচারটা অঙ্কন করি আসো। দেখো ফার্স্টে নাইট্রোজেনে কি থাকে? এখানে ধর একটা ভ্যালেন্স ইলেকট্রন দিলাম, 5টা ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেন, এখানে একটা ভ্যালেন্স ইলেকট্রন, এখানে একটা ভ্যালেন্স ইলেকট্রন, এখানে একটা দেখালাম, এখানে একটা দেখালাম। এখানেও সেম। কারণ আমরা সবাই জানি দুইটা নাইট্রোজেনের মধ্যে কয়টা বন্ধন থাকে? দুটো নাইট্রোজেনের মধ্যে 3টা বন্ধন থাকে না? N2 এর স্ট্রাকচার তোমার মনে আছে? N2 এর স্ট্রাকচার, N2 এর স্ট্রাকচারে মনে করে দেখো দুইটা নাইট্রোজেনের মধ্যে 3টা বন্ধন থাকে, তাই এখানে 3টা ইলেকট্রনকে পাশাপাশি আঁকলাম, আর 2টা ইলেকট্রনকে এখানে দেখালাম, 2টা ইলেকট্রনকে এখানে দেখালাম। বুঝছো? 2টা ইলেকট্রনকে এখানে দেখালাম। তাহলে কি করবো এরপরে? যে এই এদের মধ্যে একটা বন্ধন গঠন করব। দেখো এখানে একটা বন্ধন গঠন করব, এখানে একটা বন্ধন গঠন করব, এখানে একটা বন্ধন গঠন করব, করলাম। আচ্ছা, অক্সিজেনের তো থাকে ভ্যালেন্স ইলেকট্রন 6টা। তাহলে কি করতে পারি? এখানে 2টা দিতে পারি, এখানে 2টা দিতে পারি, এখানে 2টা দিতে পারি। তো যদি আমি এই যে ধরো এই আমি যদি এভাবে করে বন্ধন গঠন করি, এই এখানে একটা বন্ধন গঠন করলাম, তারপর ধরো তোমার হচ্ছে আমাদের এখানে একটা বন্ধন গঠন করলাম, বলো তো এটা কি হবে? এটা কি কারেক্ট স্ট্রাকচার হয়েছে? বলো তো এই স্ট্রাকচারটা কি কারেক্ট হয়েছে? বলো এই স্ট্রাকচারটা কি কারেক্ট হয়েছে? এটা হয় নাই। কারণ নাইট্রোজেনে দেখো 10টা ইলেকট্রন হয়ে গেছে চারপাশে, তাহলে এটা কারেক্ট হয় নাই। এটাকে কি কর, এই যখনই 10টা ঝামেলা আসবে তখন তুমি কি করবা বলো? তখন তুমি যেটা করবা, এই যে এই দুইটা ডাবল বন্ডকে মুছে দিয়ে তুমি যেটা করবা, এখানে একটা সন্নিবেশ বন্ধন গঠন করে দিবা, এখানে একটা সন্নিবেশ বন্ধন গঠন করে দিবা। বুঝছো? এখানে কি করবা, এই দুইটা দিয়ে এখানে একটা সমযোজী সন্নিবেশ বন্ধন গঠন করে দিবা। এইবার দেখো সমস্যার সমাধান হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমার N2O প্লাস N2O এর স্ট্রাকচার, যেটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি, এটাকে চাইলে আমরা এভাবে অঙ্কন করতে পারি, নাইট্রোজেন ট্রিপল বন্ড, আর এখানে প্লাস চার্জ দিব, এখানে একটা সিঙ্গেল বন্ড, এখানে অক্সিজেন, এখানে মাইনাস চার্জ দিব। শেষ। দেখো বোঝা গেছে কিনা? বুঝছো? দেখো আশা করি বুঝতে পারছো। সো এর মাধ্যমে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু বলা যায় যতগুলো ঝামেলার স্ট্রাকচার আছে সবগুলো আমাদের শেষ। আমরা কিন্তু একটা জিনিসও তোমাকে মুখস্থ করাইনি, এখানে সব লজিক্যাল। লুইস ডট স্ট্রাকচারে সব লজিক্যাল, প্লাস মাইনাস দেয়াগুলা। তুমি যদি একটু কনফিউশন থাকে তুমি আগের ক্লাসটা একবার রিভিশন দিবা, তাহলে দেখবা তোমার কনফিউশন সব ক্লিয়ার হয়ে গেছে। চলো কয়েকটা বিশেষ টাইপের সালফিউরিক অ্যাসিড টাইপের জিনিসপত্র আছে, যেমন
তোমাদের মনে আছে কিনা, ধরো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি H2SO4 এর স্ট্রাকচার তোমাদের কি মনে আছে? এটা কিন্তু গত ক্লাসে আমরা আঁকছিলাম H2SO4 এর স্ট্রাকচার কিরকম ছিল বলতো। তোমাকে আমি বলছি আগে SO4 2 এর স্ট্রাকচার অঙ্কন করবা। তো SO4 2 কি থাকে, এই সালফার দুটো অক্সিজেন থাকবে, দেখো দুটো অক্সিজেন থাকবে, এখানে এখানে দুটো অক্সিজেন থাকবে, কারণ H2SO4 এটাকে যদি তুমি ভাঙো তাহলে কি পাবা অ্যাকচুয়ালি বলো তো, 2H+ পাবা আর SO4 2- পাবা। তো তোমাকে আমি বলছিলাম তুমি আগে এটার স্ট্রাকচার অঙ্কন করো, তাহলে সালফার সাথে 4টা অক্সিজেন থাকবে, 2 মানে কি, দুইটা মাইনাস, এখানে একটা মাইনাস দিবা, এখানে একটা মাইনাস দিবা, আর যার সাথে মাইনাস তার সাথে সিঙ্গেল বন্ড, যার সাথে মাইনাস তার সাথে সিঙ্গেল বন্ড, আর যার সাথে মাইনাস নাই তার সাথে ডাবল বন্ড। এরকম এটা তোমাকে আমি ট্রিক্স শিখাইছিলাম, যার সাথে মাইনাস নাই তার সাথে ডাবল বন্ড, এরকম একটা ট্রিক্স তোমাকে আমি শিখাইছি। ওকে, সো আশা করি এটা মনে আছে তোমাদের, আশা করি এটা মনে আছে তোমাদের। ওকে, ভালো কথা ভাই, মনে আছে আমাদের এগুলা। এইবার এটাকে জাস্ট একটু মডিফাই করব। একটা জিনিস মাথায় রাখবা, আমাদের সালফারের যে যোজনী, সালফারের যোজনী কত কত হইতে পারে, মনে রাখবা সালফারের যোজনী 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে। বাট অক্সিজেনের যোজনী কত হয় জানো? অক্সিজেনের যোজনী হয়ে থাকে 2। অক্সিজেনের যোজনী কত হয়? 2 হয়। বাট সালফারের যোজনী 2 হইতে পারে, 4 হইতে পারে, 6ও কিন্তু হইতে পারে। এটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। ওকে, তাহলে সালফারের ক্ষেত্রে এগুলো হইতে পারে, কিন্তু আমার অক্সিজেনের যোজনী কিন্তু হবে 2। অক্সিজেনের যোজনী হবে কত? 2। ওকে, ভালো কথা। এইবার লক্ষ্য করো, যদি তোমাকে আমি বলি তুমি H2SO5 এর স্ট্রাকচার অঙ্কন করো, তাহলে স্ট্রাকচারটা কিরকম আসবে চলো দেখি আসো, একদম সোজা। তুমি কি করবা জানো? তুমি SO4 এর স্ট্রাকচারকে আগে আঁকো। দেখো SO4 এর স্ট্রাকচার কিরকম, সালফার, এই দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন দিবা, এখানে দুটো অক্সিজেন দিবা, এখানে দুটো অক্সিজেন দিবা, এখানে তুমি ডাবল বন্ড দাও, এখানে তুমি ডাবল বন্ড দাও, এখানে তোমার যেহেতু মাইনাস ছিল, এখানে যেহেতু তোমার মাইনাস ছিল, তাই এখানে তুমি সিঙ্গেল বন্ড দাও, এখানে তুমি সিঙ্গেল বন্ড দাও। এতটুকু কি সবাই আমরা বুঝতে পারছি? দেখো তো, এতটুকু স্ট্রাকচার কি সবাই বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। বাট আমার তো ভাই অক্সিজেন আছে 5টা, আমার অক্সিজেন আছে কয়টা? 5টা। আমি কি সালফারের সাথে কোনো অক্সিজেন আর যুক্ত করতে পারবো না? কেন পারবো না? কারণ সালফারে দেখো 6টা হাত ইউজ হয়ে গেছে, এখানে 2টা হাত, এখানে 2টা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত। তাহলে সালফারে কিন্তু আর কোনো ফাঁকা হাত বাকি নাই। তাহলে ফাঁকা হাত বাকি আছে কার? এই অক্সিজেনগুলোর, কারণ এখানে দেখো একটা করে হাত দিছো। আবার তাহলে দেখো তুমি কি করবা এখানে, তাহলে তুমি তখন এখানে যেটা করবা, যে কোনো একটা অক্সিজেনের ফাঁকা হাতের সাথে আরেকটা অক্সিজেনকে অ্যাড করো, কারণ তোমার অক্সিজেন আছে 5টা। এই অক্সিজেনের তার একটা ফাঁকা হাত থাকবে, আবার এই অক্সিজেন যেটাকে তুমি এখানে মাইনাস চার্জ দিছো, এরও কিন্তু এখানে একটা ফাঁকা হাত থাকবে। এই দুইটা ফাঁকা হাতে হাইড্রোজেন যুক্ত করো। এটাই হচ্ছে তোমার H2SO5 এর স্ট্রাকচার। এটাকে বলে পার সালফিউরিক অ্যাসিড। এটাকে কি বলে? এটাকে বলে পার সালফিউরিক অ্যাসিড। ভাই হাইব্রিডাইজেশনের স্ট্রাকচারে কি বন্ড অ্যাঙ্গেলগুলো স্ট্রাকচারের উপরে দেখাতে হবে? না দেখালেও প্রবলেম নেই, না ডট দিতে হবে না। এই ক্ষেত্রে ডাইরেক্ট স্ট্রাকচার মনে রাখবে, ডটও দিতে পারো, কোনো সমস্যা নেই, ডট দিলেও তো কোনো সমস্যা নেই, ডট দিয়েও তুমি দেখাইতে পারো। বল এটা বুঝতে পারছো কিনা স্ট্রাকচারটা? এটা কি সবার বোঝা গেছে ভাই? এই স্ট্রাকচারটা কি সবার বুঝতে পারছো সবাই? H2SO5 এটাকে বলে পার সালফিউরিক অ্যাসিড। এটাকে কি বলে? এটার নাম হচ্ছে আমাদের পার এগুলো যদিও নামকরণটা ইম্পর্টেন্ট না, সালফিউরিক অ্যাসিড নামকরণ ইম্পর্টেন্ট না, তোমাকে এই সংকেত দিয়ে দিবে। এগুলো কিন্তু এডমিশনে আসে, এইচএসসিতে আসে না, এগুলো কিন্তু এডমিশনে আসে। বাট দেখবো বইয়ে এগুলো সংকেত দেওয়া আছে, এগুলো দেখলে মনে করো অনেকে মুখস্থ করতে হয়, বাট এগুলো মুখস্থের কোনো কিছুই নেই। সিম্পল লুইস ডট স্ট্রাকচার, আর কোনো কিছু না, সিম্পল লুইস ডট স্ট্রাকচার। সব দেখাবো তোমার ভাই, টেনশন নিও না তুমি। আচ্ছা, এবার আসো আমরা নেক্সটে যাই, আমরা নেক্সটে যাই। চলো আমি এটাকে একটু কপি করি, চলো নেক্সটে যাই, দাঁড়াও এটার আরেকটা পিস আনি। ওকে, ধরো আমাকে অঙ্কন করতে বলছে এখানে H2S2O3। ধরো আমাকে অঙ্কন করতে বলা হয়েছে H2S2O3 অঙ্কন করতে বলছে। তাহলে এখানে দেখো সালফার দেখাইলা, অক্সিজেন এবার আছে কয়টা বলো তো? 3টে অক্সিজেন আছে। তাহলে তুমি এখানে একটা অক্সিজেন দেখাও তোমার ইচ্ছা মতো, তুমি অক্সিজেনগুলোকে চাইলে পাশাপাশি দেখাইতে পারো, উপরে নিচে দেখাইতে পারো, এটা তোমার ইচ্ছা। এখানে একটা অক্সিজেন দেখাও, এখানে একটা অক্সিজেন দেখাও, এখানে একটা অক্সিজেন দেখাও, দেখাইলা। এবার এখানে লক্ষ্য করে দেখো, এখানে সালফার আছে 2টা, তাহলে আরেকটা সালফারকে তোমার এখানে দেখাইতে হবে। তো 2 সালফারের মাঝখানে ডাবল বন্ড দেখাই দাও, দেখাই দিলা। এখানে একটা ডাবল বন্ড দেখাই দাও, দেখাই দিলা। এখানে একটা সিঙ্গেল বন্ড দেখাই দাও, দেখাই দিলা। এখানে একটা সিঙ্গেল বন্ড দেখাই দাও, দেখাই দিলা। 2টা হাইড্রোজেন আছে, তাহলে অক্সিজেনের যোজনী কিন্তু ফিল আপ করো, তাহলে এখানে একটা করে হাইড্রোজেন দেখাই দাও। দেখো তো এই স্ট্রাকচার অঙ্কনটা বুঝতে পারছো কিনা? দেখো এটা জাস্ট তুমি একটু বুদ্ধি খাটাই করবা। তুমি জানো সালফারের যোজনী 2 হইতে পারে, 4 হইতে পারে, 6 হইতে পারে। তাহলে হ্যাঁ, এই সালফারের যোজনী 2 হইলো, এই সালফারের যোজনী 2 হইছে, আর এই সালফারের যোজনী 6 হইছে, সমস্যা কই? আর অক্সিজেনের যোজনী 2 করে হইছে। তাহলে এখানে সালফার 2টা আছে, তো 2টা সালফারকে পাশাপাশি আঁকবা, ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে দিছো। আর বাকি আছে অক্সিজেন 3টা, তাই একটা অক্সিজেন এখানে, একটা অক্সিজেন এখানে, একটা অক্সিজেন এখানে দেখাইলা। তারপরে অক্সিজেনে তো আরো একটা করে ফাঁকা হাত আছে, ওগুলার তুমি হাইড্রোজেন অ্যাড করে দিলা। এটাই কার স্ট্রাকচার বলো তো?
H2S2O3 এর স্ট্রাকচার। বলো বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো। চলো আরেকটা স্ট্রাকচার দেখি আসি এই টাইপের। চলো আরেকটা স্ট্রাকচার দেখি এই টাইপের, তাহলে কনসেপ্ট দেখবে আরো ক্লিয়ার হয়ে গেছে। কনসেপ্ট দেখবে আরো ক্লিয়ার হয়ে গেছে। ধরো আমাকে বলা হয়েছে H2S2O4 এর স্ট্রাকচার অঙ্কন করো। কার স্ট্রাকচার? H2S2O4 এটার স্ট্রাকচার। এগুলোর নামকরণ লাগবে না, এগুলোর নামকরণ লাগবে না, এটা সংকেত মনে রাখো, নাম নাম এগুলো আসবে না। ওকে, এবার বলো সালফার এখানে আসছে কয়টা? দুইটা। তাহলে একটা সালফার এখানে দাও, একটা সালফার এখানে দাও। আচ্ছা, এবার তুমি একটু চিন্তা করে দেখো তো, এই সালফার তো অন্তত একটা বন্ড হলেও কানেক্ট হইতে হবে। ডাবল বন্ড তো হইতেই পারে, বাট একটা বন্ড দিয়ে কানেক্ট হইতে হবে। একটা বন্ডে কানেক্ট হইলো, একটা বন্ডে কানেক্ট হইলো, একটা বন্ডে কানেক্ট হইলো সালফারটা। তাহলে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, এই সালফারের সাথে কি এখন একটা সালফারের সাথে বাকি চারটা অক্সিজেন কি যুক্ত হইতে পারবে? বলো তো। সালফার সালফার যদি একটা সিঙ্গেল বন্ড হয়ে যায়, কথার কথা, তাহলে এই সালফারটা কি বাকি চারটা অক্সিজেনকে একাই নিতে পারবে? আনসার হচ্ছে না। কারণ সালফার চারটা অক্সিজেনকে একাই নিতে পারে যখন সালফার শুধুমাত্র অক্সিজেনের সাথে কানেক্ট থাকে। কিন্তু এখানে তো সালফারটা সালফারের সাথে কানেক্ট হয়ে গেছে, তাহলে এই সালফারটা চারটা অক্সিজেনকে নিতে পারবে না। তখন আমরা যেটা করবো, যেহেতু এখানে দুইটা সালফার আর চারটা অক্সিজেন, দেখো এখানে কিন্তু একটা দুইটা সালফার তিনটা অক্সিজেন ছিল, মানে অসমতা ছিল। এখানে দেখো দুইটা সালফার চারটা অক্সিজেন, তাহলে কি করবা? দুইটা দুইটা করে দাও। মানে যে কাজটা করতে পারো, এখানে এখানে দুটো, এই সালফারের সাথে দুটো অক্সিজেন যুক্ত করো, আবার এই সালফারের সাথে দুটো অক্সিজেন যুক্ত করো। বুঝছো? সমতা করো, সমতা করো। তাহলে এখানে ডাবল বন্ড দাও, এখানে ডাবল বন্ড দাও, এখানে সিঙ্গেল বন্ড দাও, এখানে সিঙ্গেল বন্ড দাও, এখানে তুমি সিঙ্গেল বন্ড দাও। দেখো তো স্ট্রাকচারটা বুঝতে পারছো কিনা? এতটুকু কি বোঝা গেছে? দেখো এখানে এই কাজটা কেন করো নাই? করো নাই কারণ এখানে কিন্তু সালফারের মানে ইজিলি তোমার 6টা হাত ফিল আপ হয়ে যাচ্ছিল। আর দ্বিতীয় কথা, এখানে অক্সিজেন ছিল 3টা, 4টা না। 4টা থাকলে তুমি ডিস্ট্রিবিউশন করে দিবে, এখানে 2টা দিবা, এখানে 2টা দিবা, একটু মনে রাখবা, আর কিছু না। বলো এটা বুঝছো কিনা? বলো তো এতটুকু কি বোঝা গেছে স্ট্রাকচার? এই যে H2S2O4 এটা কি বুঝতে পারছো এতটুকু? ওকে, দুটো দুটো করে দাও, তাহলে সমতা হচ্ছে। এরপরে দেখো এই অক্সিজেনের কিন্তু 2টা হাত ফাঁকা, এই 2টা ফাঁকা হাতে কাকে দিবা? এখানে দেখো 2টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেনকে এখানে দাও, একটা হাইড্রোজেনকে তুমি এই জায়গায় দাও, একটা হাইড্রোজেনকে তুমি এই জায়গায় দাও, শেষ। একটা হাইড্রোজেনকে তুমি এই জায়গায় দাও, শেষ। ঠিক আছে, এটাই হচ্ছে কার স্ট্রাকচার? H2S2O4 এর স্ট্রাকচার। আশা করি তুমি বুঝতে পারছো, আশা করি তুমি বুঝতে পারছো। এইবার দেখো, এইবার দেখো তো, এখানে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করে দেখি, সালফারের হাত কয়টা? 6টা, বা ভ্যালেন্স ইলেকট্রন 6টা। সে এখানে একটা ইলেকট্রন দিছে, এখানে একটা ইলেকট্রন দিছে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। বলো তো সালফারের কয়টা ভ্যালেন্স ইলেকট্রন বাকি আছে? সালফারের কয়টা ভ্যালেন্স ইলেকট্রন বাকি আছে বলো তো? আরেকবার বুঝাই দিব, বুঝাচ্ছি। দেখো এখানে যেটা বললাম H2S2O4, তো তাহলে দুটো সালফার কানেক্ট হবে। দুটো সালফার তো মিনিমাম একটা বন্ডই হলেও কানেক্ট হবে। ধর একটা বন্ডই কানেক্ট হইলো, তাহলে সালফারের হাত বাকি কয়টা? 5টা। তো 5টা হাত দিয়ে সে 4টা অক্সিজেনকে ধরতে পারবে না। সালফার তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, একটু যদি লক্ষ্য করে দেখো, যে সালফার 4টা অক্সিজেনকে ক্যাপচার করতে পারে যদি সালফার শুধু ডেডিকেটেডভাবে অক্সিজেনের সাথে কানেক্ট থাকে, সালফার যদি অন্য কারোর সাথে কানেক্ট না থাকে। কিন্তু এখানে তো প্রথমেই তুমি কানেক্ট করে দিতে হবে একটা, তাহলে সালফারের হাত আছে আর 5টা, তাহলে সে 4টা অক্সিজেনকে জীবনে নিতে পারবে না। তাহলে একটা কাজ করলে কেমন হয়, এখানে 4টা অক্সিজেন, তাহলে 2টা অক্সিজেনকে এ নেক, 2টা অক্সিজেনকে এই সালফার নেক, তাহলে সমতা বজায় থাকলো। তারপরে কি করলাম, যে এখানে এই অক্সিজেনে তো আরেকটা করে হাত ফাঁকা, এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে একটা হাইড্রোজেন দিলাম। এবার আমার কোয়েশ্চন হলো, সালফারের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6টা, বাট তুমি যদি লক্ষ্য করো এই সালফার এই কয়টা কোয়ালিটি ভ্যালেন্স ইলেকট্রন খরচ করছে? এখানে একটা খরচ করছে, এখানে একটা খরচ করছে, এখানে একটা খরচ করছে, এখানে একটা খরচ করছে। তাহলে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন আর কয়টা বাকি আছে? 2টা বাকি আছে। তাহলে 2টাকে কি করবা? এই জায়গায় দেখাই দিবা। এরও 2টা বাকি, 2টাকে এখানে দেখাই দিবা। এই অক্সিজেনে কয়টা ভ্যালেন্স ইলেকট্রন বাকি? 4টা। এখানে 2টা দেখাবা, এখানে 2টা দেখাবা, তাই 4টা কেন বাকি? অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন 6টা, সে এখানে একটা খরচ করছে, এখানে একটা খরচ করছে। সেম এখানেও তুমি 4টা দেখাই দিবা। মানে এগুলো দেখানোটা ম্যান্ডেটরি না, বাট তুমি দেখাই দিতে পারো। দেখানোটা ম্যান্ডেটরি না, বাট তুমি দেখাই দিতে পারো। এখানেও 2টা থাকবে, এখানেও 2টা থাকবে, এখানেও 2টা থাকবে, এখানেও 2টা থাকবে। মানে দেখানোটা ম্যান্ডেটরি না, বাট তুমি দেখাইলে ভালো, দেখাইলে ভালো, এটা হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতে পেরেছি আমরা জিনিসটা? বলো তো একটু করে, বুঝতে পারছো কিনা সবাই? এটা কি বুঝতে পারছো? ধরো তোমাকে যদি H2S2O5 দিল, এই স্ট্রাকচার চাইলে তুমি নিজে আঁকতে পারবা। H2S2O5 এটা তুমি নিজে আঁকতে পারবা। কেমনে আমি দেখাই। 2টো সালফার আছে, 2টো সালফারকে দাও, ভালো কথা, 2টো সালফারকে দাও, ভালো কথা, 2টো সালফারকে দিলা। বলো এবার 5টা অক্সিজেন আছে, তাহলে একটা কাজ করতে পারি, যদি 4টা থাকতো তাহলে একে দিতাম 2টা, ওকে দিতাম 2টা, তাহলে এখানে যে কোনো একজনকে 3টা দিতে হবে, আরেকজনকে 2টা দিতে হবে, কিছু করার নেই। তাহলে কাজ করো, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, আর এখানে একটা দাও, এখানে একটা দাও। এখানে ডাবল বন্ড দিয়ে কানেক্ট করো, এখানে ডাবল বন্ড দিয়ে কানেক্ট করো, এখানে সিঙ্গেল বন্ড দিয়ে কানেক্ট করো, এখানে ডাবল বন্ড দিয়ে কানেক্ট করো। এই অক্সিজেনটাকে তাহলে এখানে দেখাই দাও,
এখানে দেখাই দাও, পাশে দেখাই দাও, কারণ দুইটা হাইড্রোজেনও লাগবে, তাহলে সিঙ্গেল বন্ড, এটাকে জন্য সিঙ্গেল বন্ডে কানেক্ট করতে হবে। যদি তুমি এই অক্সিজেনটাকে ডাবল বন্ড দিয়ে কানেক্ট করে ফেলো তাহলে তো হাইড্রোজেন ধরতে পারবে না, তাহলে হাইড্রোজেন ধরা লাগবে তো, কারণ দুইটা হাইড্রোজেন না, আর এখানে একটা হাইড্রোজেন দাও, শেষ। দেখো এটা হচ্ছে H2S2O5 এর স্ট্রাকচার। দেখো তো বুঝছো কিনা? ভাইয়া সালফারের যোজনী 6 আর একটা 4 ধরে স্ট্রাকচার ড্র করলে হবে কি, সেই ক্ষেত্রে আসলে সমতা বজায় থাকবে না, বা ধরো স্ট্রাকচারের স্টেবিলিটি থাকবে না। স্ট্রাকচারের স্টেবিলিটি দেওয়ার জন্য এখানে দুইটা দেওয়া লাগবে, এখানে দুইটা দেওয়া লাগবে, বুঝছো? তুমি বলতে চাচ্ছ যে আমি এখানে 3টা দিই, এখানে একটা দিই, সেই ক্ষেত্রে তুমি স্ট্রাকচার তো অঙ্কন করতে পারবা, বাট সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে স্টেবিলিটি থাকবে না, বুঝতে পারছো? আর হাইড্রোজেনকে ধরতে পারবে না, হাইড্রোজেনকে ক্যাপচার করা লাগবে। ওকে, চলো আমরা আরো কিছু স্ট্রাকচার দেখি। ধরো এইবার এবার দেখো তোমরা নিজেরাই পারতেছো। ধরো তোমাকে যদি কেউ বলে তুমি H2S2O6 এর স্ট্রাকচার অঙ্কন করো, H2S2O6 এর স্ট্রাকচার অঙ্কন করো, এবার দেখবে তুমি নিজেই পারবা। কিভাবে করবা দেখো, আমার আগে তোমরা একটু ট্রাই করো তো নিজে নিজে, আমি আঁকি। দেখো দুইটা সালফার, তো দুইটা সালফার সিঙ্গেল বন্ডে কানেক্ট করো, দুইটা সালফার সিঙ্গেল বন্ডে কানেক্ট করো, করলা। করার পরে বলো এখানে অক্সিজেন আছে 6টা, তাহলে কি হবে, 3টে অক্সিজেনকে এখানে দাও, 3টে অক্সিজেনকে এখানে দাও, 3টে অক্সিজেনকে এখানে দাও, দিলা। দেওয়ার পরে এখানে সিঙ্গেল বন্ড দাও, এখানে সিঙ্গেল বন্ড দাও, তারপরে তুমি এই জায়গায় ডাবল বন্ড দাও, 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 এই জায়গায় হাইড্রোজেন দাও, এই জায়গায় হাইড্রোজেন দাও। বলো কারা কারা পারো নাই, বলো কারা কারা পারো নাই? সবাই কি পারছো নাকি পারো নাই? সবাই কি পারছো? আচ্ছা আর একটা জিনিস দেখো, এই সালফারে কি কোনো লন পেয়ার থাকবে বলো তো? এই সালফারে কি কোনো লন পেয়ার থাকবে? আনসার হচ্ছে না, কারণ সালফারে দেখো ভ্যালেন্সের 6টাই খরচ হয়েছে, কিন্তু এই সালফারে কিন্তু কি থাকবে, একটা লন পেয়ার থাকবে। এখানে কিন্তু তুমি লন পেয়ারটা দেখা দিতে পারো, বুঝছো? আর এগুলোর ক্ষেত্রে তুমি এখানে দেখা দিতে পারো, মানে আমি আর দেখাচ্ছি না আর কি, বুঝছো না? আমি আর দেখাচ্ছি না, বাট তুমি এগুলো দেখা দিতে পারো, লন পেয়ারগুলোকে এখানে দেখা দিতে পারো। আচ্ছা তাও দেখাই দিই, সমস্যা নেই, বাট আমার এই সালফারটার কিন্তু কোনো লন পেয়ার থাকবে না। ওকে, ঠিক আছে। বলো তো এখানে কি সালফারে কোনো লন পেয়ার থাকবে? আনসার হচ্ছে না, এখানে সালফারে কোনো কি থাকবে না, লন পেয়ার থাকবে না, একদম ইজি জিনিসগুলো। আচ্ছা এবার তোমার যদি কেউ বলে তুমি H2S2O7 এর স্ট্রাকচার অঙ্কন করো, ধরো তোমারে কেউ বললো যে ভাই অনেক তো শিখতেছ, দেখি এটা অঙ্কন করো, H2S2O7 এর স্ট্রাকচার দেখি অঙ্কন করো তো এটা, দেখো। এবার বলো, এইবার এইবার ভালো করে দেখো, এইবার প্রবলেমটা হচ্ছে এখানে 7টা অক্সিজেন চলে আসছে ভাই, তাহলে তোমাকে কি করতে হবে জানো? তুমি চালাকি করো তো, যেহেতু দুইটা সালফারের মধ্যে মেলবন্ধন গঠন করতে হবে, তাহলে একটা সালফার ম্যাক্সিমাম 3টে অক্সিজেনের সাথে কানেক্ট হতে পারবে। দেখো দুইটা সালফারের মধ্যে যেহেতু একটা মেলবন্ধন, একটা সেতু গঠন করতে হবে, তাহলে যে কোনো একটা পার্টিকুলার সালফার 3টে অক্সিজেন নিতে পারবে, তাহলে অক্সিজেন এখানে 7টা। তাহলে কি করা যায়, একটা ট্রিক্স অবলম্বন করবো, সেটা হচ্ছে কি, সালফার এই অক্সিজেন সালফার এইভাবে করে কানেক্ট করব। এইভাবে করে কানেক্ট করে লাভ কি হবে দেখো তো, এবার এখানে 3টে অক্সিজেন দাও, এখানে 3টে অক্সিজেন দাও, আর এখানে 3টে অক্সিজেন দাও। বুঝে গেছো জিনিসটা? দেখো আশা করি বুঝে গেছো। দেখো এইটা হচ্ছে স্ট্রাকচার, দেখো মজা আছে না এগুলা? এগুলো কিন্তু অনেক মজা যদি তুমি বুঝো। আগের লেকচার যারা ফলো করছো তারা নিশ্চয়ই এগুলো বুঝতে পারতেছো, আগের লেকচার ফলো না করলে এগুলো পারবা না। এখানে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, শেষ। দেখো এটাই হচ্ছে আমার H2S2O7 এর স্ট্রাকচার। বুঝতে পারছো? বুঝতে পারছো নাকি বুঝো নাই? বলো বুঝতে পারছো কিনা? আরেকটা দিব, আরেকটা আঁকবো স্ট্রাকচার, আগে বলে এই দুটো বুঝতে পারছো কিনা। লাস্ট আরেকটা স্ট্রাকচার আছে লুইস ডটের, এরপর আমাদের লুইস ডট স্ট্রাকচার শেষ। আর লুইস ডট স্ট্রাকচার যত যোগ আসুক তুমি পারবা। আরেকটা স্ট্রাকচার আঁকি, এটা কি সবাই বুঝতে পারছি? এসএস করলাম না কেন, যদি তুমি এসএস করে দাও তাহলে এই অক্সিজেনটারে কই দিবা? এসএস যদি করে দাও তাহলে অক্সিজেনটারে কই দিবা? অক্সিজেনটারে দিয়ে দেওয়া লাগবে, 7টা অক্সিজেন এখানে। বুঝে গেছো না জিনিসটা? হ্যাঁ আচ্ছা চলো আরেকটা লাস্ট দেখি এটা কে পারো, দেখি এটা কে পারো। ধরো তোমাকে দিল যে H2S2O8 দিল, একজন যে বললা যে ভাই H2S2O8 আঁকেন, তাহলে বলো তো এবার কি করবা, বলো এবার কি করবা? দেখো দুইটা সালফার আছে, দুইটা সালফার আছে, 3টে অক্সিজেন এখানে নিতে পারবা, তারপর 3টে অক্সিজেন এখানে নিতে পারবা, এটাতে কোনো সন্দেহ নাই। অক্সিজেন বাকি রয়ে গেছে কয়টা? 2টা। কি করো, এখানে একটা অক্সিজেন দাও, এখানে একটা অক্সিজেন দাও, এই ডাবল, এখানে সিঙ্গেল বন্ড দাও, এখানে সিঙ্গেল বন্ড দাও, এখানে সিঙ্গেল বন্ড দাও, শেষ। ডাবল বন্ড এখানে, ডাবল বন্ড এখানে, সিঙ্গেল বন্ড এখানে, ডাবল বন্ড এখানে, সিঙ্গেল বন্ড এখানে, ডাবল বন্ড এখানে, তারপরে সিঙ্গেল বন্ড হাইড্রোজেন এখানে, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন এখানে, শেষ। এটাই হচ্ছে স্ট্রাকচার। দেখো এগুলো কিন্তু দেখতে মনে হয় অনেক কঠিন,
দেখতে মনে হয় অনেক কঠিন, জিনিসটা সোজা। দেখতে মনে হয় অনেক কঠিন, কিন্তু জিনিসটা হচ্ছে সোজা। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, একটু করে আমাকে কমেন্টে জানাও যে এইসব জিনিস তুমি বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো, আশা করি এগুলোতে কারো কোনো ডাউট বা এরকম কোনো কিছুই নাই। ঠিক আছে, আশা করি ডাউট বা এরকম কোনো কিছুই নাই। হ্যাঁ, শেষ। ওকে, তাহলে চলো আমি একটা দুর্ভাগ্যজনকভাবে বইয়ের একটা মিস্টেক তোমাকে ধরাই দিই, দুর্ভাগ্যজনকভাবে। সেটা কি দেখো, দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। SO3, তুমি যদি সালফার ট্রাইঅক্সাইড এটার স্ট্রাকচার ইন্টারনেটে বের করো, দেখবা যে কোনো জায়গায় বের করো, দেখবা সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এটা। এবং তুমি অঙ্কন যদি করো তাহলে আমি তোমাকে এটাই শিখাইছি, তাই না? লুইস ডট স্ট্রাকচার এটাই তোমাকে শিখাইছি আমি। সালফার ট্রাইঅক্সাইডের অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে আমাদের এইটা। বাট আমাদের বইতে সালফার ট্রাইঅক্সাইডের স্ট্রাকচারটাকে এইভাবে অঙ্কন করা: ডাবল বন্ড অক্সিজেন, এখানে একটা সন্নিবেশ বন্ধন অক্সিজেন, বুঝছো? এখানে একটা সন্নিবেশ বন্ধন অক্সিজেন, এখানে একটা সন্নিবেশ বন্ধন অক্সিজেন। সালফার ট্রাইঅক্সাইডের অ্যাকুরেট স্ট্রাকচার হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যাকুরেট, বাট আমাদের বইতে এটা দেওয়া আছে। তো এখন তুমি তাহলে কোনটা আঁকবা, কোনটা করবা, কি করবা? তুমি এটা আঁকলেও অ্যাকচুয়ালি মার্কস পাবা, এটা আঁকলেও মার্কস পাবা, মানে দুইটা আঁকলে মার্কস পাবা। তুমি যেটা ইচ্ছা তোমার সেটা আঁকবা। বাট আমি তোমাকে জানাই দিছি যে বইতে এটা দেওয়া, আর মানে তোমার হচ্ছে যে অ্যাকুরেট স্ট্রাকচার হচ্ছে এটা। তুমি যদি ইন্টারনেটে সার্চ দাও যে SO3 এর স্ট্রাকচার, দেখবে এটাই আসবে। যে কোনো জায়গায় তুমি খুঁজো, যে কোনো রেফারেন্স বই খুঁজো, এটাই আসবে। বাট আমাদের বইতে, হাজারি স্যারের বইতে এইরকম মানে এটা মেবি হাজারি স্যারের বইতেই, মানে আমাদের বইগুলোতে এই বইটা এইটা একটা প্রবলেম আছে। এটা একটু তোমরা কারেকশন করে নিও, কেমন? এটা অ্যাকচুয়ালি মানে ভুলও বলা যাবে না, এটা আসলে পুরাতন স্ট্রাকচার, এটা নতুন স্ট্রাকচার। এটা হচ্ছে অ্যাকুরেট বেশি, ঠিক আছে? এটা হচ্ছে বেশি অ্যাকুরেট। কেমন? সঠিক কোনটা? সঠিক হচ্ছে এটা, এটা হচ্ছে সঠিক। এটাকেও ভুল বলা যাবে না, বাট এটা হচ্ছে পুরাতন পদ্ধতি। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যদি তুমি এই পদ্ধতিতে স্ট্রাকচার অঙ্কন করো, তাহলে বলো তো এই পদ্ধতিতে সমযোজী বন্ধন কয়টা আছে? এই পদ্ধতিতে সমযোজী বন্ধন কয়টা আছে? আর এই পদ্ধতিতে সন্নিবেশ বন্ধন কয়টা আছে? সন্নিবেশ বন্ধন কয়টা আছে? দেখো এই পদ্ধতিতে এই যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এটা কিন্তু সব সমযোজী বন্ধন। সিগমা, এখানে কি একটা সিগমা একটা পাই না? এখানে একটা সিগমা একটা পাই, এখানে একটা সিগমা একটা পাই, এখানে একটা সিগমা একটা পাই। তো সিগমা পাই, এগুলো কি বন্ধন? সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন আছে এখানে 6টা, এখানে সমযোজী সন্নিবেশ বন্ধন আছে 0টা। সন্নিবেশ বন্ধন আছে কয়টা? 0টা। আর এইটা যদি অঙ্কন করো, নিচের স্ট্রাকচার যদি অঙ্কন করো, তাহলে নিচের স্ট্রাকচার অনুযায়ী সমযোজী বন্ধন থাকবে কয়টা? সমযোজী বন্ধন থাকবে তোমার কাছে হচ্ছে এখানে 2টা। সমযোজী বন্ধন হচ্ছে 2টা, আর সন্নিবেশ বন্ধন হচ্ছে তোমার, সন্নিবেশ বন্ধন হচ্ছে তোমার আমার 2টা। বুঝা গেছে নাকি বুঝো নাই? মানে তোমাকে পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় যদি বলে SO3 এর স্ট্রাকচার অঙ্কন করো, তাহলে তুমি এটা আঁকলেও চলবে, এইটা আঁকলেও চলবে, মানে এটা আঁকলেও চলবে, এটা আঁকলেও চলবে। বাট এটা হচ্ছে বেশি অ্যাকুরেট। আমি যেটা শিখাইছি তোমাকে আগে লুইস ডট স্ট্রাকচার দিয়ে, সেটা হচ্ছে বেশি অ্যাকুরেট। তুমি চাইলে নিজেও খোঁজ নিতে পারো, নিজেও দেখতে পারো। বাট এইটা পুরাতন পদ্ধতিতে, বুঝতে পারছো? তো তুমি যদি এটা আঁকো, তখন তোমাকে বন্ধনগুলোকে এভাবে লিখতে হবে, এখানে সমযোজী বন্ধন 6টা, সন্নিবেশ বন্ধন থাকে না। আর এটা যদি আঁকো তাহলে এইভাবে করে লিখতে হবে। এটাই হচ্ছে পার্থক্য। আরেকটা স্ট্রাকচার নিয়ে একটু কাবজাব আছে, আরেকটা স্ট্রাকচার নিয়ে একটু কাবজাব আছে। সেটা কোন স্ট্রাকচার? দুইটা স্ট্রাকচার নিয়ে কাবজাব আছে, বাকিগুলোতে কোনো কাবজাব নাই। সেটা হচ্ছে SO4 2- এর স্ট্রাকচার। দেখো তো তোমাকে আমি SO4 2- এর স্ট্রাকচার কিভাবে আঁকাইছি। SO4 2- এর স্ট্রাকচার আমরা অঙ্কন করছি এইভাবে, দেখো সালফার, তারপরে ডাবল বন্ড অক্সিজেন, দেখো মনে পড়ে কিনা, একটু আগে আঁকছি। ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, তারপরে সিঙ্গেল বন্ড অক্সিজেন, এখানে মাইনাস চার্জ, সিঙ্গেল বন্ড অক্সিজেন, এখানে মাইনাস চার্জ। এটা হচ্ছে অ্যাকুরেট, যেটা তোমাকে আমি আঁকাইছি, যেটা তোমাকে আমি আঁকা শিখাইছি, এটা হচ্ছে অ্যাকুরেট। বাট আমাদের বইতে কীরকম করা, যে সালফার, তারপরে সিঙ্গেল বন্ড অক্সিজেন, এখানে নেগেটিভ চার্জ, সিঙ্গেল বন্ড অক্সিজেন নেগেটিভ চার্জ, আর এখানে সন্নিবেশ বন্ধন দেওয়া আছে, অক্সিজেন সন্নিবেশ বন্ধন দেওয়া আছে। এটাকেও ভুল বলা যাবে না, বাট এটা হচ্ছে পুরাতন পদ্ধতিতে চিত্র, মানে এটা বইতে দেওয়া এরকম, বইতে দেওয়া এরকম। তাই এই দুইটা স্ট্রাকচার শুধু তুমি একটু জেনে রাখো, যে বইতে একরকম দেওয়া, আর এটার অ্যাকুরেট স্ট্রাকচার একরকম। অ্যাকুরেট স্ট্রাকচার হচ্ছে এইটা, আর বইতে হচ্ছে এটা দেওয়া আছে। মানে দুইটাই কারেক্ট অ্যাকচুয়ালি, বাট বইটা হচ্ছে পুরাতন পদ্ধতিতে অঙ্কন করা, আর উপরেটা হচ্ছে একদম লেটেস্ট পদ্ধতিতে অঙ্কন করা। ঠিক আছে? এডমিশনে কোনো ড্র করবা, অ্যাকুরেটটা ড্র করবা। এডমিশনে সবসময় অ্যাকুরেটটা ড্র করবা। এডমিশনে সবসময় অ্যাকুরেট ড্র করবা, সবসময়, সবসময় এডমিশনে অ্যাকুরেটটাই ড্র করবা, বইটা ড্র করবা না। বুঝছো নাকি বুঝো নাই? বলো, এগুলো কি বোঝা গেছে সবার? আমরা যদি বুঝি তাহলে নতুন নতুন টপিকে যাবো। এগুলো কি বুঝে, যদি আমাকে বুঝো, যদি বুঝে থাকো এটা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমরা নতুন টপিকে যাবো। আমাদের এখন ডাইপোল মোমেন্ট শুরু হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে চলো আমরা নতুন টপিকে চলে যাই। আমাদের নতুন টপিকের নাম হচ্ছে আমাদের, ওকে, ভেরি গুড, বুঝতে পারছো, ভেরি গুড। ওকে,
চলো নতুন টপিকের নাম হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট পড়ার আগে আমি তোমাকে একটা জিনিস বলি, দুইটা টার্মের সাথে তোমাকে একটু পরিচয় করাই। মনে আছে একটা ছিল পোলার আয়ন, একটা ছিল পোলার আয়ন, আর আরেকটা হচ্ছে পোলারিটি। দুইটা টার্ম দুইটা, একটা পোলার আয়ন, আরেকটা কি, আরেকটা হচ্ছে পোলারিটি, আরেকটা হচ্ছে কি বলতো, পোলারিটি। দুইটা টার্মকে দেখতে মনে হয় একই রকম বা শুনতে মনে হয় একই রকম। এটা পোলার আয়ন, এটা হচ্ছে পোলারিটি। পোলার আয়ন কি ছিল বলতো? পোলার আয়ন দ্বারা আমরা বুঝতাম আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তার মানে যার পোলার আয়ন যত বেশি, যৌগটা কিন্তু আয়নিক, বাট সে তখন তত বেশি সমযোজী প্রপার্টি প্রদর্শন করত। তাহলে পোলার আয়ন বলতে কি বোঝায়? পোলার আয়ন বলতে বোঝায় আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তার মানে আমরা বলতে পারি যে আমার পোলার আয়ন যত বেশি, পোলার আয়ন যত বেশি, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি হবে। এটা আমরা পড়ে আসছি অলরেডি সবাই, এটা কিন্তু আমরা সবাই পড়ে আসছি, তাই না ভাই? এইটাতে তো কোনো সন্দেহ থাকার কথা না, এটা সবাই আমরা পড়ে আসছি, এগুলো অনেক দিন পড়ছি এগুলো আমরা। এবার পোলারিটি বুঝো। পোলারিটি বলতে বোঝায় সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। তাহলে পোলারিটি বলতে কি বোঝায় বলতো? উল্টা জিনিস, অর্থাৎ সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। তাহলে দুইটা টার্ম কিন্তু দেখে মনে হয় একই রকম, বাট দুইটা ভিন্ন জিনিস বোঝায়। একটা হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, তার মানে পোলার আয়ন কিন্তু কোন যৌগের প্রপার্টি? আয়নিক যৌগের প্রপার্টি। পোলারিটি কার প্রপার্টি? সমযোজী যৌগের প্রপার্টি। এটা হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। তার মানে পোলারিটি যত বেশি হবে, তার মানে পোলারিটি এটা যত বেশি হবে, আমার আয়নিক বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে, আয়নিক বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে। এখন পোলার আয়ন বেশি হয় নাকি কম হয়, এটা নির্ধারিত হইতো ফাজানের নীতি থেকে। মনে আছে? ফাজানের নীতি থেকে নির্ধারিত হইতো। আর অন্যদিকে পোলারিটি বেশি হবে না কম হবে, এটা নির্ধারণ করে ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট এটা নির্ধারণ করে। এটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? মিউ। মিউটাকে এভাবে লেখা হয়। ডাইপোল মোমেন্টকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডাইপোল মোমেন্টকে মিউ দিয়ে প্রকাশ করা হয়, মিউ। এটাকে এইভাবে করে লেখা হয়। বুঝা গেছে জিনিসগুলো? বলো তো এই ইনিশিয়াল আইডিয়াটা বুঝতে পারছো কিনা? আমি রিপিট করি। পোলার আয়ন কি জিনিস ছিল? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। অর্থাৎ পোলার আয়ন কিন্তু আয়নিক যৌগের ধর্ম। যত বেশি পোলার আয়ন হবে তত বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পাবে। মানে জিনিসটা কিন্তু আয়নিক, যৌগটা কিন্তু আয়নিক, বাট প্রকাশ করতেছে সমযোজী ধর্ম। এটা হচ্ছে পোলার আয়ন। আর পোলারিটি জিনিসটা কি? এটা হওয়া উচিত ছিল সমযোজী যৌগ, বাট এটা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, বাট প্রকাশ করতেছে আয়নিক বৈশিষ্ট্য। তার মানে পোলারিটি যত বেশি হবে, আয়নিক বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে। আয়নিক বৈশিষ্ট্য কোনগুলা? ওই যে প্লাস মাইনাস তৈরি হওয়া, চার্জ তৈরি হওয়া, এগুলো হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য, এগুলো প্রকাশ পাবে বেশি। বোঝা গেছে জিনিসটা? দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? পোলারিটি আর পোলার আয়ন, এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পারছো? বলো একটু করে। পোলারিটি আর পোলার আয়ন, এগুলোর মধ্যে কি তোমরা পার্থক্য বুঝতে পারছো? আশা করি তোমরা পার্থক্যগুলো বুঝতে পারছো। আর যেটা যেমনটা বলতেছিলাম যে তুমি যখন পোলার আয়ন দেখছিলা, পোলার আয়নের মান নির্ধারণ হয় যে কার পোলার আয়ন বেশি হবে, কার পোলার আয়ন কম হবে, ওটা নির্ধারণ করে ফাজানের নীতি দ্বারা। তেমনিভাবে পোলারিটি এটার মান নির্ধারণ করে ডাইপোল মোমেন্ট দ্বারা। এখন ডাইপোল মোমেন্ট কি সেটা নিয়ে আমাদের প্রথমে আলোচনা করতে হবে। ডাইপোল মোমেন্ট কি এটা নিয়ে আমাদের প্রথমে আলোচনা করতে হবে। দেখো ডাইপোল মোমেন্ট কি জিনিস, প্রথমে আমরা আলোচনা করি। আসো ডাইপোল মোমেন্টের, মনে রাখবা তোমরা কি ভেক্টর পড়ছো ফিজিক্সে? ফিজিক্সে কি ভেক্টর পড়ছো? নিশ্চয়ই পড়ছো। মনে রাখবা এই যে আমাদের যে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট এটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। ডাইপোল মোমেন্ট এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? মিউ দিয়ে। এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা একটা কি রাশি? এটা একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি থাকে? একটা মান থাকে, এটার একটা মান থাকবে, আবার এটার একটা কি থাকবে? দিক থাকবে। এটার একটা কি থাকবে? দিক থাকবে। এটার একটা দিক থাকবে। আচ্ছা, এটার মান কত হবে? এই ডাইপোল মোমেন্টের মান, এটার মান হবে এরকম যে মান মিউ ইকুয়াল টু হবে চার্জ কিউ গুণন ডি পরিমাণ। তাহলে এটার মান কত হবে? চার্জ গুণন ডি পরিমাণ। তাহলে এটা বলতে আসলে কি বুঝে আমি তোমাকে বলি। দেখো, ধরো কথার কথা, তুমি এইখানে একটা মৌলকে নিছো, ধরো এদের মধ্যে একটা এ আর বি এর মধ্যে ধরো একটা বন্ধন ক্রিয়েট হয়েছে, সমযোজী বন্ধন। ধরো এ আর বি এর মধ্যে কি হয়েছে? একটা সমযোজী বন্ধন ক্রিয়েট হয়েছে, কিন্তু বি এর তড়িৎ ঋণাত্মকতা বা বি এর ইলেকট্রোনেগেটিভিটি ধরো এ থেকে বেশি। তাহলে কি হবে সেই ক্ষেত্রে? যেহেতু বি এর ইলেকট্রোনেগেটিভিটি, মানে আমি এখানে বলে দিচ্ছি
যে ইলেকট্রোনেগেটিভিটি অফ বি এটা ধরো গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ এ, তাহলে বলো তো এই সমযোজী বন্ধনে থাকা ইলেকট্রনগুলো কার দিকে হেলে যাবে, কার উপর নেগেটিভ চার্জ আসবে আর কার উপর পজিটিভ চার্জ আসবে বলতে পারবা? কার উপর নেগেটিভ চার্জ আসবে আর কার উপর পজিটিভ চার্জ আসবে? না 8:15 পর্যন্ত ক্লাস হবে, 8:15 পর্যন্ত ক্লাস হবে, 1.5 ঘন্টা যেটা নর্মাল ক্লাস হয়, অলরেডি তো 1 ঘন্টা হয়নি, এখনো 54 মিনিট হচ্ছে, 1.5 ঘন্টা ক্লাস হবে। ওকে, বলো তো যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি অফ বিটা এ থেকে বড়, তাহলে ইলেকট্রনগুলোকে টেনে নিয়ে যাবে কে বলো তো? বি বেশি টেনে নিয়ে যাবে না? তাহলে বি কি করবে? ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নিয়ে যাবে। টেনে নিয়ে গিয়ে এর উপর সে কিন্তু একটা আংশিক ঋণাত্মক চার্জ তৈরি করবে, এখানে একটা আংশিক ধনাত্মক চার্জ তৈরি হবে। আংশিক চার্জ আর মূল চার্জের মধ্যে তো পার্থক্য কিন্তু তোমাকে আমি বুঝাইছি। কিরকম জিনিস বলো তো? আংশিক চার্জ কি জিনিসটা কি? জাস্ট ইলেকট্রনগুলো এদিকে হেলে থাকবে, এটাকে বলে আংশিক চার্জ। আর প্লাস মাইনাস দ্বারা কি বোঝায়? ইলেকট্রনকে ছেড়ে দিছে। ধরো সোডিয়াম ইলেকট্রনকে ছেড়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, সোডিয়াম প্লাসে কিন্তু একটা ইলেকট্রন শর্টেজ আছে, এখানে কিন্তু কোনো ইলেকট্রন শর্টেজ না, জাস্ট একটু হেলে গেছে এদিক দিয়ে। আর হেলে যাওয়ার ফলে কি হয়েছে? এখানে আংশিক চার্জের পরিমাণটা বেড়ে গেছে, ঋণাত্মক চার্জের পরিমাণ। যতটুকু ঋণাত্মক চার্জ বাড়বে ততটুকু এখানে ঋণাত্মক চার্জ কমে গিয়ে মানে পজিটিভ চার্জ বেড়ে যাবে, এদিকে মাইনাস তৈরি হলে এখানে প্লাস তৈরি হবে। এটা হচ্ছে কাহিনী। ওকে, আচ্ছা এইবার জিনিসটা তাহলে বুঝো। ধরো এখানে যে বন্ধন দৈর্ঘ্য, এই যে এ নিউক্লিয়াস থেকে বি এর যে নিউক্লিয়াসের দূরত্ব, ধরা যাক এটাকে আমি বলতেছি ডি পরিমাণ। এটাকে আমি কি বলবো? এটাকে ধরা যাক আমরা বললাম এটা হচ্ছে আমাদের ডি পরিমাণ, দূরত্বটাকে আমি বলতেছি ডি পরিমাণ। তাহলে এখানে তুমি দেখো, তাহলে এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান কত হবে? ডাইপোল মোমেন্টের মান তো আমি জানি চার্জ ইন্টু দূরত্ব, তাহলে চার্জের মান হচ্ছে ডেল্টা, আর দূরত্ব কত? এখানে দূরত্ব হচ্ছে ডি পরিমাণ। তাহলে ডাইপোল মোমেন্টের মান হচ্ছে এই যে আমাদের এই যে আমাদের ডেল্টা ইন্টু ডি, বা আমরা এভাবে লিখতে পারি যে এটাকে আমরা কি বলতে পারি? বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ, যেটাকে আমরা বি ডট এল দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে মিউ ইকুয়াল টু আমার চার্জ ইন্টু বন্ড লেন্থ, এভাবেও কিন্তু লেখা যায়। বুঝা গেছে সবার জিনিসটা নাকি বুঝো নাই? বলো তো একটু করে আমাকে, বলো বুঝছো কিনা, বুঝছো কিনা? এটার মান হচ্ছে এত, চার্জ গুণন ডিস্টেন্স। এটার মান কত? চার্জ গুণন ডিস্টেন্সের সমান। ঠিক আছে? আচ্ছা, তুমি যদি নতুন হও ভাইয়া, এই ফ্রাইডেতে সামারি ক্লাস হবে না, নেক্সট ফ্রাইডে থেকে আবার সামারি ক্লাস শুরু হবে। যদি বাঁচি থাকি তাহলে নেক্সট ফ্রাইডে থেকে সামারি ক্লাস শুরু হবে। ওকে, এই জাস্ট এখানে প্লাস মাইনাস কেন দিনে? আমরা শুধু মান হিসাব করতেছি। মানের সময় এখানে জাস্ট তুমি প্লাসের মানটাই বসাবা। মানে এখানে তো প্লাস মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? কোনটা ঋণাত্মক চার্জ আর কোনটা ধনাত্মক চার্জ, চার্জের প্রকৃতি বোঝাচ্ছে। এটা কিন্তু মানের উপর কোনো ইফেক্ট ফেলবে না। তো মিউ এটা যদি একটা ভেক্টর রাশি, মান সব ভেক্টর রাশির মান কিন্তু সবসময় পজিটিভ আসে। ভেক্টর রাশির মান কি কখনো নেগেটিভ আসে? ভেক্টর রাশিতে নেগেটিভ দ্বারা কি বোঝায়? দিক বোঝায়। তাহলে যেহেতু ভেক্টর রাশি, তাহলে এটার মান সবসময় পজিটিভ আসবে। তাই এখানে চার্জের মান সবসময় তুমি এখানে পজিটিভটাই বসাবা। এগুলো তোমরা অলরেডি কিন্তু ফিজিক্সে পড়ে আসছো। আর আমি কিন্তু তোমাকে অলরেডি এগুলা কোথায় পড়াইছিলাম? ওই যে মনে পড়ে কিনা, গুণগত রসায়নে শক্তির এখানে পড়াইছিলাম তোমাকে আমি। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, চলো আমরা এরপর একটু করে যাই। আসো, এতটুকু বোঝা গেছে আমার আশা করি। জাস্ট তোমার এখানে কি মনে রাখতে হবে? এই জিনিসটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে পারবা না? এটা কি মনে রাখতে পারবা না যে মান কত? চার্জ ইন্টু ডিস্টেন্স, এটা তো মনে রাখতে পারবা। এটা যদি মনে রাখো, আমরা তাহলে মানটা দেখে ফেললাম। আমরা এখন দিক দেখবো। আমরা এখন কি দেখবো? দিক দেখবো। চলো দিকটা দেখার চেষ্টা করি। আসো দিক দেখার চেষ্টা করি। আসো ডাইপোল মোমেন্টের, চলো আমরা দিক দেখার চেষ্টা করি। আমি এটা কাজ করি, এটাকে চলো একটু মুছে দিই। চলো আমি এটাকে একটু করে কপি করতে হবে আমাদের, বুঝছো? কয়েকটা লাগবে পেজ আমাদের এখানে। ওকে, চলো এবার আমরা দিক দেখার চেষ্টা করব। দিক কোন দিকে জানো? দিক কি হয়? এই যে মিউ এর দিক, মিউ এর দিক, এটার একটু দুইটা কাহিনী আছে। মিউ এর দিকে দুইটা কাহিনী আছে, কাহিনীটা তোমাকে দেখাই। মনে রাখবা, এটার দিক হচ্ছে তোমার মৌলের ক্ষেত্রে মৌলের ক্ষেত্রে মৌলের ক্ষেত্রে মৌলের ক্ষেত্রে কম ইলেকট্রোনেগেটিভ মৌল থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌলের দিকে, থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌলের দিকে, কম ইলেকট্রোনেগেটিভ মৌলের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌলের দিকে বুঝাই দিচ্ছি, সব বুঝাই দিচ্ছি। মৌলের দিকে যেমন বলো তো, তুমি এখানে ধরো কার্বন আর ক্লোরিন নিছো। ধরো কার্বন আর ক্লোরিনের মধ্যে একটা বন্ধন আছে। কার্বন আর ক্লোরিনের মধ্যে কি আছে? একটা বন্ধন আছে। বলতে পারবা যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কার ইলেকট্রোনেগেটিভিটি কম? ক্লোরিনের বেশি না? কার্বন আর ক্লোরিনের মধ্যে কার বেশি? ক্লোরিনের বেশি না? তো কম কার? কার্বনের কম। তাহলে এখানে মিউ এর ডিরেকশন কিন্তু কিরকম হবে বলো তো? মিউ এর ডিরেকশন হবে এই দিক বরাবর।
বুঝতে পারতেছো? বা এখানে ডিরেকশনটা এইভাবে দেখাই দিই, এই দিক বরাবর হবে ডিরেকশনটা, কার্বন থেকে ক্লোরিনের দিকে হবে। ক্লিয়ার? কার্বন থেকে কোন দিকে হবে বলো তো? ক্লোরিনের দিকে হবে। ওকে, আচ্ছা। আর যদি লন পেয়ার থাকে, যদি কি থাকে, লন পেয়ার থাকে, লন পেয়ারের ক্ষেত্রে, লন পেয়ারের ক্ষেত্রে, লন পেয়ারের ক্ষেত্রে হবে মৌল থেকে লন পেয়ারের দিকে, মৌল থেকে লন পেয়ারের দিকে। ভাই কিছুই বুঝতেছি না, আসতেছি আমি। লন পেয়ারের দিকে, চলো বুঝাই দিয়ে আসো, চলো বুঝাই দিয়ে আসো। ধরো এখানে নাইট্রোজেন, আর ধরো হাইড্রোজেনকে এখানে দিছো, আর ধরো হাইড্রোজেনকে এখানে দিছো, আর ধরো যাক হাইড্রোজেনকে এখানে দিছো। এখানে একটা লন পেয়ার আছে না? এখানে কিন্তু লন পেয়ার আছে একটা। এবার একটু করে ফার্স্টে আগে বলো তো, এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি কম আর কারটা বেশি বলো তো? এখানে কার ইলেকট্রোনেগেটিভিটি কম আর কারটা বেশি? হাইড্রোজেনের হচ্ছে কম, হাইড্রোজেনের হচ্ছে কম, আর নাইট্রোজেনের কিন্তু দেখো এখানে বেশি। তাহলে এখানে যে মিউয়ের ডিরেকশনটা কিন্তু এদিক দিয়ে হবে। আমরা বলছি মোলের ক্ষেত্রে কম থেকে বেশির দিকে হয়। তাহলে কি হবে? কম থেকে, এই যে দেখো কম থেকে বেশির দিকে হবে। দেখো এখানে কম থেকে বেশির দিকে হবে, এই এদিকে হয়েছে, এদিকে হয়েছে, এদিকে হয়েছে। আর এটা হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভ। তাহলে এটা 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 হচ্ছে লন পেয়ার। তাহলে এখানে কীরকম হবে? মোল থেকে লন পেয়ারের দিকে, তার মানে উপরের দিকে হবে। এখানে ইলেকট্রোনেগেটিভ হবে উপরের দিকে, মৌল থেকে লন পেয়ারের দিকে। বুঝতে পারছো ডিরেকশনগুলো? ডিরেকশনগুলো কি বুঝতে পারছো? দেখো তো ডিরেকশনগুলো বুঝতে পারছো কিনা, আরেকবার বুঝাই বলি ডিরেকশন। দেখো তুমি যদি এখানে এই বন্ডের ক্ষেত্রে দেখো ডাইপোল মোমেন্ট, তাহলে কি হবে? নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে কম থেকে বেশির দিকে হবে, কম থেকে বেশির দিকে হবে, কম থেকে বেশির দিকে হবে। আর এখানে কি হবে? এখানে তো লন পেয়ার আছে, মৌল আর লন পেয়ারের ক্ষেত্রে মৌল থেকে লন পেয়ারের দিকে হবে, মানে উপরের দিকে হবে এখানে আমার মিউয়ের ডিরেকশন। আশা করি বুঝতে পারছো। আরেকটা জিনিস, মিউ যেহেতু ভেক্টর রাশি, মিউ যেহেতু কি রাশি? ভেক্টর রাশি, তাহলে মিউয়ের যে নেট মিউ হিসাব করে এটা কিন্তু ভেক্টর রাশি অনুসারে করতে হবে। তোমরা ভেক্টরের লব্ধি বের করতে পারো? তোমরা কি ভেক্টরের লব্ধি বের করতে পারো? ভেক্টরের লব্ধি বের করতে পারো? ভেক্টরের ভেক্টরের কি লব্ধি বের করতে পারো? ভেক্টরের, তোমরা কি ভেক্টরের লব্ধি বের করতে পারো? তোমরা তো ভেক্টর পড়ে আসার কথা, তাহলে ভেক্টরের লব্ধি নিশ্চয়ই তোমরা বের করতে পারো। তাহলে এইখানে সেমভাবে তোমাকে কিন্তু ধরো এমন হবে, মানে কথার কথা দেখা যাবে কীরকম আমি তোমাকে বলি। ধরো এটা এইখানে মিউ থাকবে মিউ ওয়ান, এটাও অ্যাকচুয়ালি মিউ ওয়ানই হবে যেহেতু নাইট্রোজেন হাইড্রোজেন, এটাও মিউ ওয়ানই হবে। দেখা যাবে এটা মিউ টু হবে। তা আলটিমেট এদের লব্ধি কোন দিকে থাকবে? দেখা যাবে এদের এই তিনটা মিলে উপরের দিকে হয়েছে, এটাও উপরের দিকে। দেখা যাবে মিউ নেটটাও কোন দিকে আসতেছে? উপরের দিকে আসতেছে। মিউ নেটও কি আসতেছে? উপরের দিকে আসতেছে। যার মিউ নেটের ভ্যালু যত বেশি তার ডাইপোল মোমেন্ট তত বেশি। বুঝতে পারছো? মানে মিউ নেট এটা আসলে ভেক্টর রাশি, এটা ভেক্টর নিয়ম অনুযায়ী বের করতে হবে। মানে এখানে কি হবে? এই যে মিউ নেট ভেক্টর যেটা, এই মিউ নেট এই ভেক্টর যেটা, এটা অ্যাকচুয়ালি এই যে মিউ ওয়ান ভেক্টর, এখানে তিনটা মিউ ওয়ান, এদের ভেক্টর ভেক্টর যোগফল হবে। মিউ ওয়ান ভেক্টর, তারপর ধরো এই যে মিউ ওয়ান ভেক্টর, তারপর তোমার এখানে হচ্ছে আমাদের মিউ টু ভেক্টর। বুঝছো? মানে এগুলো আর কি জিনিসগুলো। যাই হোক, তো এটাকে তুমি চাইলে একটা কাজ করতে পারো, এটাকে তুমি মিউ টু ধরো, যদি তোমার যদি কনফিউশন হয়, তুমি এটাকে মিউ ওয়ান না ধরে এটাকে মিউ থ্রি ধরো, এটাকে ধরো মিউ ফোর ধরো, তাহলে তো হয়ে গেল। তাহলে এটা তুমি থ্রি দিবা, এটা তুমি থ্রি দিবা, এটা তুমি ফোর দিবা। বুঝতে পারছো? এগুলো সবগুলা ভেক্টর যোগফলের সমান হবে মিউ নেটটা। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, মিউ নেট বা মিউ যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে ডাইপোল মোমেন্ট জিরো, মানে এখানে পোলারিটির পরিমাণ কত বলো তো? পোলারিটির পরিমাণ হচ্ছে জিরো, পোলারিটির পরিমাণ জিরো। আর পোলারিটি যদি জিরো হয় তাহলে এই যৌগটা একদম অপোলার যৌগ হবে, এই যৌগটা কি হবে? একদম অপোলার যৌগ হবে, আর এটা বিশুদ্ধ সমযোজী যৌগ হবে। আর মিউ নেট যদি নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা কিন্তু এখানে পোলারিটি জিরো না, এখানে পোলারিটি এটা কিন্তু কি হবে না? জিরো হবে না। আর এটা কিন্তু কি হবে তখন? পোলার যৌগ হবে। আর পোলার যৌগ মানে কি? এখানে প্লাস মাইনাস তৈরি হবে। পোলার যৌগ মানে এখানে প্লাস মাইনাস তৈরি হবে, আর এর মধ্যে আয়নিক ধর্ম দেখা যাবে। বোঝা গেছে সবগুলা? দেখো তো একটু বুঝতে পারতেছো কিনা। এগুলো আমি উদাহরণ দিয়ে তোমাকে করাবো সবগুলা। মিউনেট যদি জিরো আসে তার মানে পোলারিটি জিরো, আর পোলারিটি জিরো হওয়া মানে এটা অপোলার যৌগ, মানে পোলার যৌগ না, এখানে প্লাস মাইনাস তৈরি হবে না। যদি মিউনেটটা নট ইকুয়াল টু জিরো আসে তাহলে হচ্ছে পোলারিটি নট ইকুয়াল টু জিরো, তার মানে এটা পোলার যৌগ, মানে এখানে প্লাস মাইনাস তৈরি হবে। তার মানে এখানে সমযোজী যৌগে আয়নিক ধর্ম দেখা যাবে। প্লাস মাইনাস কোন যৌগে তৈরি হয়? আয়নিক যৌগে তৈরি হয়। তাই এটাকে আমরা বলতেছি আমার পোলার যৌগ। বুঝতে পারছি সবাই নাকি বুঝি নাই বলো তো? আচ্ছা ভাই, সাইকেল ওয়ানের ক্লাস নিয়ে পরে আলোচনা করব। তুমি হচ্ছে আগে তুমি, আমি লন পেয়ারটা আরেকবার আসবো, সমস্যা নেই। আগে আমাকে বলো এতটুকু তুমি বুঝতে পারছো কিনা, এতটুকু তুমি বুঝতে পারছো কিনা। আশা করি তুমি এতটুকু বুঝতে পারতেছো, এতটুকু আশা করি তুমি বুঝতে পারতেছো। মানে ব্যাপারটা এটাই যে তোমার কি হবে? পোলারিটি যত বেশি,
পোলারিটি যত বেশি, মানে মিউ যত বেশি, মনে রাখবা মিউ যত বেশি, পোলারিটি তত বেশি হবে, পোলারিটি তত বেশি হবে, তত বেশি আয়নিক আয়নিক হবে, যৌগটা কি হবে, তত বেশি আয়নিক হবে। এটা মনে রাখতে পারো, তত বেশি কি হবে, তত বেশি আয়নিক হবে, তত বেশি আয়নিক হবে। এটা একটু তুমি মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, আশা করি আমরা এতটুকু এখানে সবাই বুঝতে পারছি। তারপর চলো এটা নেক্সটে যাই। একটু আগাইলে দেখবা তুমি বুঝতে পারবে। হয়তো তুমি প্রথমে ধরতে পারতেছো না, বাট একটু আগানোর পর দেখবো তুমি ধরতে পারবা, সব ধরতে পারবা, ক্যাপচার করতে পারবা, টেনশন নিও না। আচ্ছা, এইবার আসো একটু করে আলোচনা করি। সেটা হলো, ধরো তো এই যে মিউ, বলো তো তোমাদের এখানে যখন তোমরা পড়ছিলা বলের বল যদিও ভেক্টর রাশি, তার এটার একটা একক আছে, নিউটন ছিল। তারপরে ধরো তোমার হচ্ছে যে আমাদের অনেক ভেক্টর রাশি, প্রত্যেকটা ভেক্টর রাশি কি থেকে একক থাকে না? সেম ভাবে এই যে মিউ দেখতেছো, মিউ এরও একটা একক আছে, মিউ এর একটা কি আছে, একক আছে। এইটার একক হচ্ছে ডিবে, মিউ এর একক কি, ডিবে। এটাকে আমরা সংক্ষেপে বড় হাতের ডি দিয়ে প্রকাশ করি। আর মনে রাখবা ওয়ান ডিবে, মনে রাখবা ওয়ান ডিবে এটা ইকুয়াল টু হয়ে থাকে tan ইনভার্স অফ 18 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট সেন্টিমিটার। ইএসইউ এটা চার্জের একক, ইএসইউ কার একক, চার্জের একক। তাহলে কি মনে, এই জাস্ট এই কনভার্সনটা মনে রাখবো। এটা কোত্থেকে আসছে প্রমাণ দরকার নাই, জাস্ট এটা একটু মনে রাখবো যে ওয়ান ডিবে মানে কত হয়ে থাকে, tan ইনভার্স অফ 18 ইএসইউ সেন্টিমিটার। ইএসইউ কি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর সিএম মানে সেন্টিমিটার, মানে বন্ডের লেন্থের দৈর্ঘ্যটা। জাস্ট একটু করে মনে রাখবা, আর কিছুই না। জাস্ট এতটুকু মনে রাখতে পারবা না, একটু বলো তো, এতটুকু কি তুমি মনে রাখতে পারবা? এতটুকু কি তুমি মনে রাখতে পারবা? আশা করি তুমি এতটুকু মনে রাখতে পারবা, আশা করি তুমি এতটুকু মনে রাখতে পারবা। আচ্ছা, এইবার তোমাকে আমি শর্টকাট শিখাই দিই একটা। আসো, কি শর্টকাট? তুমি যৌগ দেখে কিভাবে বুঝতে পারবা সেটা কি পোলার যৌগ হবে নাকি অপোলার যৌগ হবে? তুমি যৌগ দেখেই বুঝতে পারবা। কিভাবে আমি তোমাকে বলি, কিভাবে আমি তোমাকে বলি, দেখো তুমি যৌগ দেখেই বুঝতে পারবা। দেখো টিপস, টিপস ওয়ান, টিপস ওয়ান হচ্ছে সেন্ট্রাল অ্যাটমে, সেন্ট্রাল অ্যাটমে লন পেয়ার থাকলে, লন পেয়ার থাকলে তা পোলার যৌগ হবে। তা কি হবে, পোলার যৌগ হবে। অর্থাৎ সেখানে মিউনেটটা জিরো হবে না, সেটা পোলার যৌগ হবে। বাট এটার একটা ব্যতিক্রম আছে, দুইটা, এটার দুইটা কি আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কারা কারা? ব্যতিক্রম হচ্ছে, একটা হচ্ছে জ্যানন F2, একটা হচ্ছে জ্যানন F2, একটা হচ্ছে জ্যানন F4, একটা হচ্ছে জ্যানন F4। তাহলে তুমি ফার্স্টে আগে চেক করবা, আমি তোমাকে অনেকগুলো এক্সাম্পল করাবো, টেনশন নিও না। তুমি আগে চেক করবা সেন্ট্রাল অ্যাটমে, সেন্ট্রাল অ্যাটমে লন পেয়ার আছে কিনা। চেক করবা আগে সেন্ট্রাল অ্যাটমে লন পেয়ার আছে কিনা। যদি থাকে তাহলে তা পোলার যৌগ। কিন্তু এই দুইটা যৌগে সেন্ট্রাল অ্যাটমে লন পেয়ার থাকবে, তারপরে এটা পোলার না, এরা অপোলার হবে। কেন হবে তাও দেখাবো, টেনশন নিও না। এবার টিপস নাম্বার 2 এ আসো। টিপস নাম্বার 2, যদি দেখো সেন্ট্রাল অ্যাটমে লন পেয়ার নাই, যদি কি দেখো যে সেন্ট্রাল অ্যাটমে কি নাই, লন পেয়ার না থাকলে, ধরো কি বলছো, সাইকেল 2, আচ্ছা দেখো সেন্ট্রাল অ্যাটমে লন পেয়ার না থাকলে তখন কি চেক করবা, যদি সারাউন্ডিংস অ্যাটম সেম হয়, বা যদি সাইড অ্যাটম সেম হয়, যদি সাইড অ্যাটম সব সেম হয়, সব সেম হয়, সেম হয়, তবে তা অপোলার যৌগ, তবে তা অপোলার যৌগ। ভাই কিচ্ছু বুঝতেছি না আমি, আমি তোমাকে সব বুঝাই দিব। তোমাকে তো আমি এখন বোঝানো শুরুই করি নাই কোনটা অপোলার কোনটা পোলার। জাস্ট আমি তোমাকে এখন টিপস শিখাচ্ছি, এমসিকিউতে দেখে মাত্র তুমি যেন চিনতে পারো। তাহলে কি না থাকলে, সেন্ট্রাল অ্যাটমে যদি লন পেয়ার না থাকে, তাহলে সাইড অ্যাটম যদি সব সেম হয়, সেই ক্ষেত্রে সেটা কি হবে, সেটা হবে অপোলার যৌগ। সেটা কি হবে, সেটা হবে অপোলার যৌগ। চলো আমি অনেকগুলো উদাহরণ করি। দেখো লুইস স্ট্রাকচার প্রথম প্রথম তোমার কঠিন লাগছে না, পরে তোমার সহজ হয়ে গেছে না, এটাও সেম হবে তোমার। আচ্ছা, এটা একটু তুলে ফেলো তো সবাই, তুলা হইলে একটু জাস্ট একটু আমাকে জানাও। এটা একটু তুলে ফেলো, তুলা হইলে জাস্ট একটু তুমি আমাকে জানাও। তারপর দেখবে আমি তোমাকে সহজ করে দিচ্ছি সবগুলা, তারপর আমি তোমাকে সব সহজ করে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি তোমাকে সব সহজ করে দিচ্ছি। একটু তুলা হইলে আমাকে জানাও। তুলা হয়েছে সবার? এতটুকু তুলা হয়েছে সবার? চলো যদি তুলা হয় তাহলে আমি তোমাকে চলো দেখাই আসো, ফার্স্টে দেখাই আসো। আমরা চলো আলোচনা করি আগে অ্যামোনিয়া নিয়ে। আচ্ছা চলো আমি নেক্সট পৃষ্ঠে আলোচনা করি। ধরো আমরা প্রথমে আলোচনা করবো আগে অ্যামোনিয়া নিয়ে, NH3 অ্যামোনিয়া। আচ্ছা বলো তো, এইখানে তুমি আগে চেক করে দেখো এটা কি পোলার যৌগ হবে নাকি অপোলার যৌগ হবে, কিভাবে বুঝবা? তুমি লন পেয়ার কিভাবে বের করতে হয়, বের করতে পারো না? সেন্টার অ্যাটমে লন পেয়ার তোমাকে শিখাইছিলাম না, যে হাফ ইন্টু ওই যে কেন্দ্রীয় মৌলের নেট ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস যুক্ত পরমাণু সংখ্যা ইন্টু যোজনী, শিখাইছি কিন্তু তোমাকে লন পেয়ার বের, তুমি বের করতে পারো লন পেয়ার। তুমি দেখবা এই নাইট্রোজেনে এখানে কি আছে, লন পেয়ার আছে। এখানে লন পেয়ার কয়টা আছে, একটা আছে। সেন্টার অ্যাটমে লন পেয়ার আছে এবং এটা জ্যানন F2 জ্যানন F4 না, তাহলে এটা কি যৌগ হবে, এটা হবে পোলার যৌগ। এটা কি যৌগ হবে, এটা হবে পোলার যৌগ।
চলো চিত্র দেখে দেখাই কেন পোলার যৌগ হবে এটা। খেয়াল করো, ধরো তুমি এখানে নাইট্রোজেনকে নিছো, এখানে হাইড্রোজেনকে নিছো, এই জায়গায় হাইড্রোজেনকে নিছো, এই জায়গায় হাইড্রোজেনকে নিছো, এই জায়গায় তুমি লন পেয়ারকে দিছো। এবার বলো তো, এবার বলো একটা জিনিস, যদি আমি মিউ ওয়ানের ডিরেকশন বলি, মিউ ওয়ানের ডিরেকশন কোন দিকে হবে? হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে তোমার কার ইলেকট্রোনেগেটিভিটি কম বলো তো? হাইড্রোজেনের কম। তাহলে হাইড্রোজেন থেকে এর দিকে থাকবে না ভাই, নাইট্রোজেনের দিকে থাকবে। দেখো সেম এখানে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে থাকবে, এখানে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে থাকবে। বুঝতে পারছো? বা এইভাবে তুমি চিন্তা করো, দাঁড়ো এভাবে তুমি চিন্তা করো যে এখানে হাইড্রোজেন এটা হচ্ছে কম, তাহলে এখানে হাইড্রোজেন থেকে কার দিকে থাকবে? নাইট্রোজেনের দিকে থাকবে। হাইড্রোজেনের থেকে কার দিকে থাকবে? নাইট্রোজেনের দিকে থাকবে। হাইড্রোজেন থেকে কার দিকে থাকবে? নাইট্রোজেনের দিকে থাকবে। তাহলে এটা ধরো দেখ সবগুলো মান তো সেম হবে, এটা যদি মিউ ওয়ান মান হয় এটাও মিউ ওয়ান মান হবে, এটার মানও মিউ ওয়ান হবে। তাহলে এতে নেট ডিরেকশন কোন দিকে থাকবে বলো তো? এদের যে নেট ডিরেকশন সেটা কোন দিকে থাকবে বলতে পারবা? এখানে নেট ডিরেকশনটা কোন দিকে থাকবে, উপরের দিকে না নিচের দিকে বলো তো? মিউ ওয়ানের নেট ডিরেকশন কোন দিকে থাকবে? মান বের করার দরকার নেই, মান বের করার দরকার নেই। মিউ ওয়ানের নেট ডিরেকশন কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে না? সবগুলো মিলিত হচ্ছে, তাহলে এটা উপরের দিকে থাকবে না বলো তো ডিরেকশনটা? একটু আমাকে জানাও তো, এটা কি তোমরা বুঝতে পারতেছো? নেট ডিরেকশনটা কোন দিকে থাকবে? উপরের দিকে থাকবে। তাহলে এখানে নেট ডিরেকশন থাকবে কোন দিকে? উপরের দিকে। একইভাবে এখানে দেখো লন পেয়ার আছে, লন পেয়ার থাকলে মৌল থেকে লন পেয়ারের দিকে হয়, মৌল আছে এখানে, লন পেয়ার এখানে, তাহলে এটা ডিরেকশন কোন দিকে হবে? মিউটুর ডিরেকশনটা এদিকে হবে। তাহলে দেখো এদের আলটিমেট নেট একটা লব্ধি তুমি কোন দিকে পাবা? উপরের দিকে পাবা। আলটিমেটলি তুমি এখানে একটা নেট লব্ধি পাবা উপরের দিকে। আলটিমেটলি তুমি এখানে একটা নেট লব্ধি পাবা কোন দিকে বলো তো? উপরের দিকে। আলটিমেটলি তুমি এখানে একটা নেট একটা লব্ধি পাবা, মিউ নেট পাবা উপরের দিকে। তাহলে এখানে মিউ নেটটা কি না বলো তো? মিউ নেট হচ্ছে এখানে 0 না। তাহলে এটা কি ধরনের যৌগ? এটা পোলার যৌগ। আর তোমাকে কিন্তু আমি দেখে মাত্র কিভাবে পোলার যৌগ চিনতে হয় সেটা শিখাই দিছি অলরেডি। দেখে মাত্র কিভাবে পোলার যৌগ চিনতে হয় সেটা অলরেডি শিখাই দিছি। এই যে তুমি দেখবা সেন্টার এটমে লন পেয়ার আছে কিনা, থাকলে হচ্ছে পোলার যৌগ। চলো নেক্সট এক্সাম্পলে যাই আসো, ধরো নেক্সট এক্সাম্পলে যাই আসো, চলো নেক্সট এক্সাম্পলে যাই আসো। দেখো ধরো কার্বন ডাইঅক্সাইড, ধরো কার্বন ডাইঅক্সাইড, বলতে পারবা কার্বন ডাইঅক্সাইডটা কি পোলার নাকি অপোলার? দেখে মাত্র বলো তো, কার্বন ডাইঅক্সাইড কি পোলার নাকি অপোলার বলো তো? এটা কার্বন ডাইঅক্সাইড কি হবে, পোলার নাকি অপোলার হবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড তুমি চিন্তা করে দেখো, সেন্টার এটম হচ্ছে কার্বন, তাহলে কার্বনে কোনো লন পেয়ার আছে? হিসাব করে দেখো, কার্বনে কোনো লন পেয়ার নাই। কার্বনে কোনো কি নাই বলতো? কার্বনের লন পেয়ারটা কত? লন পেয়ার হচ্ছে 0। এবার তুমি চিন্তা করে দেখো, সেন্টার এটমের চারপাশে যে সাইড এটম, দুইটাই অক্সিজেন না, দুইটাই সেম না? দুটো যদি সেম হয়ে থাকে তাহলে কি হয় সেটা বলো তো? তাহলে সেটা হয় অপোলার। তাহলে এটা এখানে দেখো দুইটাই এই যে সাইড এটমগুলো সেম, তাহলে এখানে সাইড এটম এটা হচ্ছে সেম, তাহলে এটা কি হবে? এটা হবে সেম। তার মানে আলটিমেট যে এই যে যৌগটা এটা হবে অপোলার বা অ্যাপোলারও বলি এটাকে আমরা। চলো এবার চিত্র থেকে বুঝাই কেন অ্যাপোলার হবে। চলো চিত্র থেকে বুঝাই কেমন। এটার স্ট্রাকচার রাখতে পারো? আঁকা শিখাইছি, লুইস ডটে শিখাইছি, আবার হাইব্রিডাইজেশনও শিখাইছি তোমাকে। দেখো এখানে কার্বন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। এখন আবার জিজ্ঞেস করিও না যে এখানে ডাবল বন্ড কেন হয়েছে, এটা জিজ্ঞেস করিও না আবার, কেমন? তাহলে আমার মান সম্মান থাকবে না। যদি তুমি এটা জিজ্ঞেস করো যে ভাই ডাবল বন্ড কেমনে আসছে এখানে সিঙ্গেল বন্ড না দিয়া, তাহলে আমার মান সম্মান থাকবে না। এটা তোমাকে অনেকবার শিখাইছি, হাইব্রিডাইজেশনে শিখাইছি, আবার লুইসে শিখাইছি, তুমি যে কোনোভাবে আঁকো, সমস্যা নেই। আচ্ছা এবার বলো, কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলো তো? কম। কার বলো? কম। কার্বন আর অক্সিজেনের মধ্যে কার্বনের হচ্ছে কম। তাহলে এই কার্বন আর অক্সিজেনের মধ্যে এই দুইটার মধ্যে তুমি যদি মিউ এর হিসাব করো ডিরেকশন, তাহলে কম থেকে বেশির দিকে থাকবে। তাহলে এখানে কি হবে? এখানে এই মিউ ওয়ানের ডিরেকশন হবে এই দিক দিয়ে, ধরো মিউ এর ডিরেকশন হবে এই দিক দিয়ে, ওকে। আর এখানে কি হবে বলো তো? এখানে ডিরেকশন হবে এই দিক দিয়ে। ভালো করে বুঝো, এখানে মিউ, এটাও তো মিউ হবে না? এটাও এই মিউটাও কার্বন অক্সিজেনের মধ্যে, এটাও কার্বন অক্সিজেনের মধ্যে, দুটো সাইড একদম সেম, তাহলে এটাও মিউ হবে এটাও মিউ হবে। তাহলে আলটিমেটলি দেখো তো এরা তো ভেক্টর রাশি, তাহলে এই মিউটাকে ক্যান্সেল আউট করে দিবে না? তাহলে আলটিমেটলি এখানে মিউ নেটটা কত পাচ্ছ? মিউ নেট পাচ্ছ হচ্ছে এখানে 0। এই জন্য এটা কি যৌগ হবে? এই জন্য যৌগটা হচ্ছে অ্যাপোলার যৌগ, যৌগটা হচ্ছে অ্যাপোলার যৌগ। আচ্ছা এবার একটা কনফিউশন ক্রিয়েট করে দিই, দেখো কনফিউশন ক্রিয়েটও করবো সলভও করবো। চলো একটা কনফিউশন ক্রিয়েটও করবো সলভও করবো। সেটা কি কনফিউশন আমাকে বলতে পারবা? এখানে একটা বন্ড তুমি দেখতেছো না, এই যে কার্বন অক্সিজেনের মধ্যে যে বন্ড আছে না, এই বন্ডটা কি পোলার নাকি অপোলার? এই বন্ডটা, বন্ড কি পোলার হবে নাকি অপোলার হবে? বন্ডটা কিন্তু পোলার বন্ড। পোলার বন্ড মানে কি? যদি যেই বন্ডটা দুইটা পরমাণু দিয়ে গঠিত তাদের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকে সেটা কিন্তু পোলার বন্ড হয়। মানে এখানে কার্বন এখানে অক্সিজেন, তাহলে অক্সিজেনের উপর আংশিক ঋণাত্মক চার্জ আসবে, কার্বনের উপর আংশিক পজিটিভ চার্জ আসবে, তাহলে বন্ডে কিন্তু প্লাস মাইনাস আসছে, তাহলে বন্ডের প্রকৃতি কিন্তু পোলার। আবার এই বন্ডের প্রকৃতিও কিন্তু পোলার, বাট বন্ডটা পোলার ঠিক আছে, কিন্তু যৌগটা কিন্তু আলটিমেটলি অপোলার। ক্লিয়ার সবাই?
যৌগ কিন্তু অপোলার। এই বন্ডটাও পোলার বন্ড, এটাও পোলার বন্ড, ঠিক আছে, কিন্তু যৌগটা হচ্ছে কি বলতো, যৌগটা হচ্ছে অ্যাপোলার হবে। ক্লিয়ার? দেখো সবাই বুঝতে পারছো কিনা, দেখো সবাই বুঝতে পারছো কিনা। বন্ড হচ্ছে পোলার হইতে পারে, বন্ড পোলার হইতে পারে, কিন্তু যৌগ কিন্তু অপোলার হবে। ক্লিয়ার? দেখো তাসিন ইমন ডাবল বন্ড কেমনে আসছে? আমার দুইটা আগে বাড়ি দাও, তারপর দেখো ডাবল বন্ড বের হবে। যাই হোক, দেখো বুঝছো কিনা বলো তো একটু করে, বলো এটা কি বুঝতে পারছো সবাই? বন্ড কিন্তু পোলার অপোলার হইতে পারে, হ্যাঁ, বন্ড কিন্তু পোলার অপোলার হইতে পারে, কিন্তু যৌগ কিন্তু এখানে অপোলার হবে। আশা করি বুঝতে পারছো সবাই, ধরতে পারছো জিনিসটা। বন্ড পোলার অপোলার বলতে কি বোঝায় বলো তো? বন্ড পোলার অপোলার বলতে বোঝায় যে বন্ডের যদি এখানে যারা যুক্ত তাদের যদি এখানে প্লাস মাইনাস থাকে তাইলেই সেটা বন্ড। বন্ড তো শুধু এটাকে নিয়ে চিন্তা করতেছো। আর যৌগ যখন চিন্তা করো তখন ওভারঅল এই জিনিসটাকে নিয়ে চিন্তা করো। যৌগ মানে পুরো ওভারঅল জিনিস, আর বন্ড মানে তো সিম্পল এই জিনিস। এটা পোলার অপোলার হইতে পারে, কিন্তু পুরো যৌগটা কিন্তু অপোলার। আর পুরো যৌগ অপোলার হলে সেটা সমদ্বিতীয় যৌগ। কারণ যৌগ তার একটা সিঙ্গেল বন্ডের উপর ডিপেন্ড করে না, যৌগ তো পুরো সবগুলো বন্ডের উপর ডিপেন্ড করতেছে, তাই না? আচ্ছা, এবার আসো নেক্সট যোগে যাই, আসো নেক্সট যোগে দেখে আসো, বলো পানি। নেক্সট যোগ হচ্ছে পানি। বলো তো পানি কি পোলার হবে নাকি অপোলার হবে? বলো তো পানি কি পোলার হবে নাকি অপোলার হবে? আগে এমসিকিউর জন্য আনসার করো, এমসিকিউর জন্য। পানি কি হবে, পোলার নাকি অপোলার? পানিতে অক্সিজেনে কি থাকে? অক্সিজেনে লন পেয়ার থাকবে। লন পেয়ার কয়টা থাকবে? দুইটা থাকবে। একটা থাকুক দুইটা থাকুক, লন পেয়ার আছে মানে সেটা হবে পোলার। জেনন F2 আর জেনন F4 ছাড়া, জেনন F2 আর জেনন F4 ছাড়া। কারণটা আরেকবার বলবো, দেখো পোলার বন্ড বলতে কি বুঝাই? পোলার বন্ড বলতে বুঝি যে ধরো এখানে একটা এ আছে, ধরো এখানে একটা বি আছে, ধরো এখানের মধ্যে একটা বন্ড আমি দিলাম, এখানের মধ্যে একটা বন্ড আমি দিলাম, তাহলে এখানে ধরো দুইটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে ধরো বি তার নিজের দিকে নিয়ে আসছে, তাহলে এখানে বি এর উপর নেগেটিভ চার্জ আসবে, এ এর উপর পজিটিভ চার্জ আসবে। তাহলে এই বন্ডটাতে কিন্তু একদিকে ইলেকট্রনগুলো সরে আছে, তাহলে বন্ডে কিন্তু প্লাস মাইনাস তৈরি হয়েছে। তাহলে এই জন্য আমরা এই বন্ডকে বলবো পোলার বন্ড। এই যে বন্ধনটা এটাকে বলবো পোলার বন্ড। কিন্তু এই সেম টাইপের পোলার বন্ড যদি আরেকটা থাকে, সেম টাইপের পোলার বন্ড যদি আরেকটা থাকে, এখানে সেম টাইপের পোলার বন্ড যদি আরেকটা থাকে, তাহলে কি হবে? এই ইলেকট্রনগুলোকে তো এই বিটা দিকে নিজের দিকে নিয়ে আসবে, ফলে এখানেও তো কি হবে, এখানেও তো ডেল্টা মাইনাস তৈরি হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, তখন এই মিউয়ের ডিরেকশন থাকবে এদিক দিয়ে, এই কম থেকে বেশির দিকে এই মিউয়ের ডিরেকশন, মিউয়ের ডিরেকশন থাকবে এদিক দিয়ে মিউ, এটার ডিরেকশনও থাকবে এদিক দিয়ে। তো এটা তো একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে না? আলটিমেটলি নেট মিউ কত হবে? নেট মিউ তো জিরো হবে। আর নেট মিউ মানে কি? পুরা যোগের মিউ জিরো। তাহলে পুরা যোগটা হবে অপোলার। পুরা যোগটা হবে কি? পুরা যোগটা হবে অপোলার, অ্যাপোলার যোগ। অ্যাপোলার যোগ মানে বন্ড পোলার অপোলার হইতে পারে, বাট যোগ অপোলার হবে। বুঝছো এবার? আশা করি বুঝছো এবার। বুঝছো? দেখো আচ্ছা, এবার আসি পানির ক্ষেত্রে আসি। পানির ক্ষেত্রে দেখো, পানির ক্ষেত্রে, পানির ক্ষেত্রে কি হবে চলো দেখি। আচ্ছা, এটা তো বুঝতে পারতেছি আমরা। পানির ক্ষেত্রে দেখো কি হবে। পানির ক্ষেত্রে এটা অক্সিজেন, এটা অক্সিজেন। আচ্ছা, পানিটা আমি নেক্সট পৃষ্ঠায় দেখাই, যেহেতু এখানে আসলে হিজিবিজি হয়ে যাচ্ছে, এটাকে আমি উপরে তুলে আনি, পানিটাকে আমি নেক্সট পৃষ্ঠায় দেখাই আসো। ওকে চলো নেক্সট পৃষ্ঠায় যাই, পানিটা দেখে নেক্সট পৃষ্ঠায়। দেখো পানি H2O, তাহলে তুমি বললা ভাই অক্সিজেনে লন পেয়ার থাকে দুইটা, তাহলে লন পেয়ার দুইটা আছে, তার মানে এটা ডেফিনেটলি পোলার হবে। এটা চেক করারই দরকার নেই, তারপরে চেক করে দেখে। ধরো অক্সিজেন, হাইড্রোজেন একটা এখানে, হাইড্রোজেন একটাকে এখানে আঁকলাম, এখানে দুটো লন পেয়ার থাকে, লন পেয়ারগুলোকে চাইলে আমি এভাবে দেখাইতে পারি, আর এখানে দুটো লন পেয়ার থাকে, লন পেয়ারগুলোকে চাইলে আমি এখানে এইভাবে দেখাতে পারি। বলো তো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে কি হবে? এই যে হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে মিউ থাকবে, হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে মিউ থাকবে, যেহেতু হাইড্রোজেনেরটা কম, তাহলে এটা ধরা যাক মিউ ওয়ান। আর ধরা যাক এখান থেকে আরেকটা থাকবে হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে, ধরো এটা মিউ ওয়ান, মান তো সেম হবে এখানে। আর এখানে কি হবে? এই পরমাণু আর লন পেয়ারের ক্ষেত্রে পরমাণু থেকে লন পেয়ারের দিকে থাকে, এটা ডিরেকশন মান হবে ধরো মিউ টু, আর পরমাণু থেকে লন পেয়ারের দিকে, তাহলে এখানেও নিচে মান কত হবে? এটা ধরা যাক মিউ টু হবে। তো মিউ টুটা একে অপরকে ক্যান্সেল আউট করবে, ঠিক আছে, কিন্তু মিউ ওয়ান দুইটা তো এদিকে আছে, তাহলে আলটিমেটলি নেট একটা মিউ ওয়ান তুমি উপরের দিকে পাবা না? নেট মিউ ওয়ান থাকবে না বলো তো এখানে? এখানে কিন্তু নেট মিউ ওয়ান থাকবে। দেখো মিউ টুকে ক্যান্সেল আউট করতে পারে, কিন্তু মিউ ওয়ান আর মিউ ওয়ান এটা তো উপরের দিকে মিলিত হয়, উপরের দিকে এটা নেট নেট মিউ নেট থাকবে, তাহলে আলটিমেটলি এখানে কিন্তু মিউ নেটটা জিরো হবে না। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখানে কিন্তু কি হবে না, মিউ নেট এটা কিন্তু জিরো হবে না। তার মানে জিরো না হলে এটা কিন্তু কি যৌগ? এটা কিন্তু পোলার যৌগ। ক্লিয়ার কিনা দেখো তো একটু করে, বলো বুঝছো কিনা সবাই, বলো বুঝছো কিনা, একটু করে জানাও বুঝতে পারছো কিনা, বুঝেছো জিনিসটা? একটু করে বলো তো বুঝেছো এটা কেন পোলার হইলো? হ্যাঁ, ভেরি গুড। চলো আরেকটা যৌগ দেখে আসো, ধরো আরেকটা যৌগ দেখে আসো। ধরো আমাকে বললো BeCl2, ধরো আমাকে বলা হইলো BeCl2,
Cl2, বলো তো এটা কি পোলার হবে নাকি অপোলার হবে? এক দেখাতে বলো তো। সেন্টার অ্যাটম হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়ামে কোনো ধরনের লন পেয়ার আছে নাই, তাহলে এটা কি হবে? আবার এখানে দেখো সাইড অ্যাটমগুলো সেম, দুইটাই ক্লোরিন না, সাইড অ্যাটম সেম, কোনো লন পেয়ার নাই, তাহলে এটা কি হবে? এটা অ্যাপোলার যৌগ হবে, এটা হবে অ্যাপোলার যৌগ। হইলো কেন হবে? চলো এবার ব্যাখ্যা দেখি। ধরো বেরিলিয়াম তো এখানে, Cl এখানে আছে, তাহলে Cl এখানে আছে, ঠিক আছে? তো তুমি যদি এখানে যদি দেখো যে বলো তো বেরিলিয়াম আর ক্লোরিনের মধ্যে কোনটার ইলেকট্রোনেগেটিভিটি কম? বেরিলিয়ামের কম, তাহলে কম থেকে বেশির দিকে ডিরেকশন থাকবে, তাহলে কম থেকে বেশির দিকে ডিরেকশন, তাহলে এটা মিউ ওয়ান এদিকে আছে, কম থেকে বেশির দিকে ডিরেকশন, তাহলে এটার মিউ ওয়ানটা এদিকে থাকবে, তাহলে মিউ ওয়ান একে অপরকে ক্যান্সেল আউট করে দিবে না, আলটিমেটলি নেট মিউ নেট কত পাচ্ছ? মিউ নেট তুমি এখানে জিরো পাচ্ছ, তাহলে জিরো মানে কি? এটা অ্যাপোলার যৌগ বা অপোলার যৌগ। বোঝা গেছে সবার? বলো তো বুঝছো কিনা? এটা অপোলার যৌগ, বুঝছো? বুঝছো এটা অপোলার যৌগ কেন হয়েছে? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। চলো আরেকটা যৌগ দেখি, আসো আরেকটা যৌগ দেখি। ধরা যাক এইবার আমি দেখবো, ধরা যাক আমাদের BF3, ধরা যাক BF3 বা BCl3, তুমি যাই দেখো, ধরো BCl3 দেখো, তুমি BCl3 দেখো, আসো BCl3 কিরকম হয় বলো তো? BCl3 একটা দেখো, বোরন এখানে থাকবে, তিনটা Cl, তাই না? তিনটা Cl দেখো, তিনটা Cl, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে, তাহলে এখানে একটা Cl, এখানে একটা Cl, এখানে একটা Cl। দেখো এখানে ডিরেকশন থাকবে উপরের দিকে, কারণ কি বলো, কারণটা কি বলো তো? কারণ বোরন আর ক্লোরিনের মধ্যে বোরন হচ্ছে কম, তাহলে মিউ ওয়ান, এটা ধরো মান ধরো মিউ ওয়ান, এখানে ধরো এইখানে থাকবে এদিক দিয়ে, এদিক দিয়ে ডিরেকশন থাকবে, এটার মান হবে মিউ ওয়ান, এটার ডিরেকশন থাকবে এদিক দিয়ে, তাহলে এর মান হবে মিউ ওয়ান। এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত করে হয়? আমরা পরে আসছি না, 120 ডিগ্রি করে হয়, 120 ডিগ্রি করে হয়। তাহলে তুমি আমাকে একটু করে বলো, এইখানে তুমি কিন্তু দেখেই বুঝে গেছো এই বোরনে কোনো ধরনের লন পেয়ার নাই, লন পেয়ার জিরো, আবার সাইড অ্যাটমগুলো সব সেম, তাহলে এটা কিন্তু কি হবে? অ্যাপোলার যৌগ হবে। তাহলে এখানে তুমি হিসাব করে দেখো, তোমরা কি এটা পড়ছো ফিজিক্সে কখনো, যে তিনটা ভেক্টর রাশি তাদের যদি মান সমান হয়, ধরো এটাও পি, এটাও পি, এটাও পি হয়, এবং তারা যদি প্রত্যেকে যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে লব্ধির মানটা জিরো হয়, এটা কি তোমরা পড়ছো? প্রত্যেকে যদি এখানে 120 ডিগ্রি করে থাকে, তাহলে লব্ধির মানটা জিরো হয়, এটা কি তোমরা পড়ছো? লব্ধির মানটা জিরো হয়, এটা কি তোমরা পড়ছো ভেক্টরে? এটা কি তোমরা পড়ছো ভেক্টরে? হ্যাঁ পড়ছো আশা করি। তার মানে আলটিমেটলি দেখো এখানেও এই জন্য কি হবে, এটাও মিউ ওয়ান এদিকে, এটা মিউ ওয়ান এখানে, মিউ ওয়ান এখানে, প্রত্যেকের মধ্যবর্তী অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে, তাহলে এখানে মিউ নেট কত আসবে বলো তো? এখানে মিউ নেট চলে আসবে আমার কাছে এখানে জিরো। সো আলটিমেটলি আনসার হচ্ছে আমার মিউ নেট ইকুয়াল টু জিরো। বুঝছো পারছো সবাই? বুঝেছো? বলো একটু বুঝছো কিনা জিনিসটা? চলো আরো কিছু যোগ দেখে আসো, আরো কিছু চলো আমরা যোগ দেখার চেষ্টা করি। ওকে তুমি বুঝছো? জি বুঝতে পারছো। চলো এবার দেখি আসো, ধরো আমাকে বললো, আমাকে ধরো যাক বললো, বলা হইলো এখানে কথার কথা, ধরো SO2 বললো, বলো তো SO2টা কি হবে? চলো দেখার চেষ্টা করি। SO2 এর স্ট্রাকচার কিরকম বলো তো? সালফার থাকবে এখানে, তারপর এখানে একটা অক্সিজেন থাকে ডাবল বন্ড, এখানে একটা অক্সিজেন থাকে ডাবল বন্ড, আবার এখানে একটা লন পেয়ার থাকে, তাই না? লন পেয়ারটাকে আমি এভাবে দেখাতে পারি, লন পেয়ারটাকে চাইলে আমরা এভাবে দেখাতে পারি, দেখো লন পেয়ারটাকে চাইলে তুমি এভাবে দেখাতে পারো, এটা ফুল করতে পারো নাও করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে তুমি তো SO2 এর স্ট্রাকচার তুমি আঁকতে পারো এখন, তাই না? তুমি তো আমাকে আঁকা শিখাইছি, আমি তোমাকে আঁকা শিখাইছি। এবার দেখো তুমি বলো তো সালফার আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি কম? সালফার হচ্ছে নিচে আছে, তাহলে সালফার হচ্ছে কম, তাহলে যার থেকে কম তার থেকে বেশির দিকে থাকবে, তাহলে সালফার অক্সিজেনের মধ্যে সালফার হচ্ছে কম, তাহলে সালফার থেকে কোন দিকে থাকবে? অক্সিজেনের দিকে থাকবে, মিউ এর ডিরেকশন, ধরো এটা মিউ ওয়ান, সালফার থেকে অক্সিজেনের দিকে থাকবে, ধরো দেখ এটা মিউ ওয়ান। আবার মৌল থেকে ইয়ার ক্ষেত্রে কী হয় বলো তো? এটা উপরের দিকে থাকে, এটা তাহলে উপরের দিকে থাকবে, এই মৌল থেকে আমার নন পেয়ারের দিকে থাকবে, এটার মান কিন্তু মিউ টু হয়ে যাবে। দেখো মিউ ওয়ান আর মিউ টু এর একটা লব্ধি আসবে, ধরা যাক মিউ ওয়ান আর মিউ টু এর লব্ধি, সরি মিউ ওয়ান আর মিউ ওয়ানের মধ্যে, এই যে এখানে দেখো মিউ ওয়ান, এটাও দেখো মিউ ওয়ান, এখানে লব্ধি আসবে, ধরো যে কিছু একটা ভ্যালু আসবে। আচ্ছা এটা কি মিউ টু এর সমান হয়েছে? মিউ টু এর কি সমান হয়েছে? এটা মিউ টু এর কিন্তু সমান, দেখো ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এটা কি মিউ টু এর সমান হয়েছে? এটা তো মিউ টু এর সমান না, দেখো এখানে মিউ ওয়ান, এখানে মিউ ওয়ান, এদের একটা লব্ধি আসবে ঠিক আছে, বাট এটা কিন্তু মিউ টু এর সমান না, তাহলে এই জন্য এটা কি হবে বলো তো? এটা পোলার, এটা মিউ নেটটা নট ইকুয়াল টু জিরো হবে, এখানে মিউ নেটটা কি হবে? নট ইকুয়াল টু জিরো, মানে এটা লব্ধি থাকবে, নেট লব্ধি থাকবে তোমার, তাই এটা কি হবে বলতো? এটা কিন্তু একটা পোলার যৌগ, এটা পোলার যৌগ, বা এটা অপোলার আর কি, বা নন পোলার, সরি অপোলার না, মানে এটা পোলার যৌগ, মিউ নেট এখানে নট ইকুয়াল টু জিরো। বুঝতে পারছো? এটা একটা পোলার যৌগ। কিভাবে চিনতে পারতা? দেখো সালফারের লন পেয়ার আছে না, দেখো তুমি কিন্তু ডাইরেক্ট কমেন্ট করতে পারতা, এত কিছু চেকও করা লাগতো না। সালফার দেখো এটা লন পেয়ার থাকে, লন পেয়ার থাকলে সেটা পোলার হবে, লন পেয়ার থাকলে সেটা কী হবে বলো তো? পোলার হবে। বুঝছো সবাই? লন পেয়ার থাকলে সেটা কী হবে বলো তো? পোলার হবে। লন পেয়ার আছে, তুমি জানো এটা পোলার হবে, তুমি এটা চেকও করে দেখলা, যেখানে তো লব্ধি আসবে নিচের দিকে, ঠিক আছে, এটা তো মিউ টু এর সমান না, তাহলে একজন যদি মিউ টু এর সমান হইতো তাহলে এটা জিরো করে ফেলতো, বাট এখানে তো জিরো করতে পারবে না,
তাহলে এখানে নট ইকুয়াল টু জিরো, আর নট ইকুয়াল টু জিরো মানে কি, এটা একটা পোলার যৌগ। হোপফুলি বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সটে চলে দিয়ে আসো, নেক্সটে দেখি আসো। নেক্সটে আমরা যদি দেখি ধরো সালফার ট্রাইঅক্সাইড, বলতে পারবা SO3 এটা কি পোলার নাকি অপোলার? SO3 এটা কি পোলার নাকি অপোলার বলো তো? SO3 তে কিন্তু কোনো ধরনের লন পেয়ার থাকে না। যদি তুমি চিন্তা করো সেন্টার এটমের কোনো লন পেয়ার থাকবে না। এই যে SO3 এ সালফারে যদি লন পেয়ার বের করো, লন পেয়ার দেখবা জিরো। সালফারে কোনো লন পেয়ার থাকে না। আবার সাইড এটমগুলো সব সেম, তাহলে এটা কিন্তু অপোলার যৌগ হবে। তাহলে এটা সাইড এটম সব সেম, সবগুলো হচ্ছে অক্সিজেন, তাহলে এটা অ্যাপোলার হবে। যেমন দেখো সালফার ডাবল বোন অক্সিজেন এখানে থাকে, ডাবল বোন অক্সিজেন এখানে থাকে, ডাবল বোন অক্সিজেন এইখানে থাকে। তাহলে দেখো তুমি যদি এখানে বের করো সালফারের হচ্ছে কম, তাহলে এখানে থাকবে ডিরেকশন, এইদিকে থাকবে ডিরেকশন, এইদিকে থাকবে ডিরেকশন। তাহলে এটাও ধরা যাক μ1, ধরা যাক এটাও μ1, এটাও ধরা যাক μ1, আর প্রত্যেকের মধ্যবর্তী অ্যাঙ্গেল দেখো 120 ডিগ্রি করে। তুমি যদি লব্ধি বের করো দেখবা মিউনেটের মান তোমার এখানে জিরো চলে আসছে। বোঝা গেছে জিনিসটা নাকি বুঝো নাই? বলো একটু করে, বুঝছো কিনা সবাই? এটা জিরো চলে আসবে, বুঝছো? আচ্ছা চলো আরেকটা দেখে আসো। ধরা যাক যদি আমাকে CH4 দেয়, ধরা যাক আমাকে CH4 দিছে, CH4 বলো তো, দেখে মাত্র বলো তো CH4টা কি পোলার হবে নাকি অপোলার হবে? দেখে মাত্র বলো তো, চেক করার আগে। কার্বনে কোনো লন পেয়ার আছে? না, কার্বনে লন পেয়ার হচ্ছে জিরো, কার্বনে লন পেয়ার হচ্ছে জিরো। দেখো তো এখানে সাইড এটমগুলো সবগুলো সেম না, সবগুলো হাইড্রোজেন, তাহলে সাইড এটম সবগুলো হাইড্রোজেন, সাইড এটম সবগুলো হাইড্রোজেন, সাইড এটম সেম আছে, তাহলে ডেফিনেটলি এটি কি হবে, একটা অ্যাপোলার যৌগ হবে, মানে এটা পোলার হবে না, এটা হবে অ্যাপোলার। তুমি চাইলে দেখতে পারো, কারণ ধরো কার্বন এখানে হাইড্রোজেন, এই জায়গায় একটা হাইড্রোজেন, পিছন দিকে একটা হাইড্রোজেন থাকে, আর এই পাশে আর একটা হাইড্রোজেন আছে। এখন তুমি লক্ষ্য করে দেখো, ধরো এই যে আমার কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনের হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হাইড্রোজেনের হচ্ছে কম। তাহলে এখান থেকে ডিরেকশন থাকবে এদিক দিয়ে, ধরা যাক এটা μ1, এই ডিরেকশন থাকবে এদিকে, ধরা যাক এটা μ1, এটা থাকবে ধরো এদিক দিয়ে, এটা ধরা যাক μ1, তারপরে এটা থাকবে ধরো এদিক দিয়ে μ1। এবার তুমি চিন্তা করে দেখো, ভালো করে বুঝো, ধরো এই μ1 আর এই μ1, ভালো করে বুঝো, এই দুটা μ1 এদের একটা লব্ধি থাকবে না ভিতর দিকে? খেয়াল করে দেখছো, এই μ1 আর এই μ1 এদের দুটা কিন্তু লব্ধি থাকবে ভিতরের দিকে। আর দেখো এই μ1 আর এই μ1 এদেরও কিন্তু ভিতর দিকে লব্ধি থাকবে এদিক দিয়ে। তাহলে এই লব্ধিটা আর এই লব্ধিটা একে অপরকে ক্যান্সেল করে দিবে না? তো ক্যান্সেল করে দিলে মিউনেট এখানে কত হচ্ছে বলো তো? ক্যান্সেল করে দিলে মিউনেটটা এখানে কত হচ্ছে বলো তো? মিউনেট, তাহলে এখানে মিউনেট চলে আসতেছে জিরো। তাহলে মিউনেট যদি জিরো চলে আসে, তাহলে এটা কি যোগ হইলো বলো? এটা হচ্ছে অ্যাপোলার যোগ। আচ্ছা আজকে তাহলে আমাদের এতটুকু থাকুক, সমস্যা নাই, আমরা আগামী ক্লাসে বাকিটুকু শেষ করে ফেলবো, অ্যাপোলার আর পোলারের। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, আমরা আশা করি কনসেপ্টটাতে আমাদের কোনো ঝামেলা নাই। আমাদের আর কয়েকটা এক্সাম্পল সলভ করবো, তারপর হচ্ছে আমরা এমওটিটা আগামী ক্লাসে করবো, কেমন? ওই তো বললাম আমাদের টোটাল অ্যারাউন্ড 24 থেকে 25টা ক্লাস লাগবে। 25টা ক্লাসের বেশি কখনোই লাগবে না। 24 ক্লাসের মধ্যে আমি তোমাদের ম্যাক্সিমাম ট্রাই করবো শেষ করে দেওয়ার, বাট তাড়াহুড়ো করবো না, হয়তো 25টা ক্লাসে আমরা নিব টোটাল। আমাদের কিন্তু বেশি জিনিস আর বাকি নাই। আমাদের আগামী ক্লাসে আমরা ডাইপোল মোমেন্টের এই পার্টগুলো পড়বো, এমওটি পড়বো, আর হাইড্রোজেন বন্ডিংটা আমরা যতটুকু বাড়ি পড়ে ফেলবো। হয়তো 19 নাম্বার লেকচারে আমাদের হাইড্রোজেন বন্ধন পুরো শেষ হয়ে যাবে, মানে পুরো রাসায়নিক বন্ধন আমাদের 19-এর মধ্যে শেষ। আর বাকি 5টা ক্লাসে আমরা ওই এস ব্লক, পি ব্লক, এস পি পড়তে 2টা ক্লাস লাগবে, ডি ব্লক পড়তে 3টা ক্লাস লাগবে। ওকে, এর মাধ্যমে আমাদের এই পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, আজকে আশা করি তুমি ক্লাসটা এনজয় করছো, বুঝতে পারছো। এগুলো প্র্যাকটিস করবা। ডাইপোল মোমেন্ট কিন্তু এখানে শেষ না, আগামী ক্লাসে ডাইপোল মোমেন্টে আরও এক্সাম্পল করবো, আরও জিনিসপত্র দেখবো। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।